রোজ সন্ধ্যায় একটা পাগল কবরস্থানের ভেতরে একটি কবরের পাশে পড়ে থাকে। পাগলটাকে শুধুমাত্র সন্ধ্যার সময়ই দেখা যায়, এর আগে কখনো দেখা যায় না। ছেলেটাকে আগে কখনো দেখা যায়নি এখানে। ছেলেটাকে পাগল বলার কারণ, সে কোনো কথা বলে না, কেবল একটি কবরের পাশে চুপচাপ বসে থাকে। ঘণ্টাখানেক থেকেই সে চলে যায়। আজকে বেশ রাত হয়ে গেছে। ছেলেটা কবরের পাশে বসে পকেট থেকে একটা ডায়েরি বের করে। ল্যাম্পপোস্টের আলোতে ডায়েরির পাতায় লেখাগুলো পড়া যায়। সেখানে কয়েকজনের নাম লেখা, সুমন, মুজাহিদ, পাবেল, আনোয়ার, আরও কয়েকজন। ছেলেটা রোজ একবার করে নামগুলো পড়ে, তারপর জামার ভিতরে ডায়েরিটা রেখে কবরটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বিড়বিড় করে অনেক কিছুই বলে, কিন্তু কেউ যেন শুনতে পায় না। প্রথম কবরস্থানের লোকজন এখানে এসে ছেলেটাকে বকাঝকা করত, ভাবত লাশ চুরি করার জন্যই আসে, কিন্তু ছেলেটা এমন না। আজ থেকে 3 বছর আগে একটি কবরের পাশে বসে থাকে ছেলেটি। কবরটার মালিক আফরিন, সাইনবোর্ডের নামসহ ডেটের তারিখ দেওয়া আছে। ছেলেটা হাত বোলায়। এমন সময় একটা মেয়ের চিৎকার কানে আসে ছেলেটার। একটা মেয়ে চিৎকার করে বলে, হেল্প মি। 3টে ছেলে একটা মেয়েকে কবরস্থানের ভেতরে নিয়ে আসলো। ছেলে 3জনের নাম সুয়াইব, ফাইজার, মুজাহিদ। সুয়াইব মেয়েটার মুখটা চেপে ধরে বলে, ওই একদম চিৎকার করবি না, চিৎকার করলে তোকে মেরে ফেলবো। তোর উপর অনেক দিনের নজর, আজকে তোকে পেয়েছি। ওই মেয়েটাকে ধরে শুইয়ে দে, আজকে ওরা 3জনে মিলে খেয়ে ফেলবো। আমাদের নামে পুলিশে কমপ্লেন করে বের করছি। সবকিছু চেপে ধর, আমি শুরু করছি। কথাটা বলে ফাইজার মেয়েটার গা থেকে একটানে কাপড়গুলো ছিঁড়ে ফেলল। গভীর রাত তখন, 2টো বেজে গিয়েছে। মেয়েটার নাম প্রিয়া। প্রিয়া দেখতে সুন্দরী খুব, প্রাইমারি স্কুলের টিচারের মেয়ে। তার বাবা চেয়ারম্যানের ছেলের কুকীর্তি দেখে ফেলে, সেটার জন্য রহমান সাহেব বিচার এলাকায়, তাতে চেয়ারম্যানের মান সম্মান চলে যায়। ফলে চেয়ারম্যানের ছেলে এসে রহমান সাহেবকে খুন করে। মুজাহিদ হলো চেয়ারম্যানের ছেলে। রহমান খুন হওয়ার কারণে প্রিয়া পুলিশের কাছে মামলা দেয়, যার পরিপ্রেক্ষিতে প্রিয়াকে তুলে আনে। জায়গা খুঁজে না পেয়ে শেষমেশ কবরস্থানেই নিয়ে এসেছে প্রিয়াকে। প্রিয়ার গায়ে 2 ছটা কাপড় আছে। প্রিয়ার মুখ চেপে রেখেছে মুজাহিদ, হাত আর পা ধরে রেখেছে সুয়াইফ আর ফাইজ। মুজাহিদ প্রিয়ার নাভিতে স্পর্শ করল, চুমু দিল সেখানে। মুজাহিদ প্রিয়ার সঙ্গে এক অনন্ত মুহূর্ত ভাগ করে নিচ্ছে, যেখানে শরীর কেবল বাহক আর কামনা একটি নিবারণ সত্যের প্রকাশ পাচ্ছে। মুজাহিদ প্রিয়ার সাথে এই মিলনে দেরি করে না। একে একে আরও 2জন প্রিয়ার সাথে তাদের শরীরের চাহিদা মিটিয়ে শেষ করে। প্রিয়া তখনও বাঁচাও বাঁচাও চিৎকার করে যাচ্ছে, আর সেই চিৎকারটা কানে আসে কবরের পাশে বসে থাকা ছেলেটার কানে। ছেলেটা উঠে দাঁড়িয়ে সেদিকেই হাঁটা দেয়। মেয়েটাকে কি করবো রে? চল মেরে ফেলি, দিনের বেলা কবরস্থানে লোকজন কবর দিবে। চল তাহলে, দেরি কেন? মেয়েটাকে মারিস না। হঠাৎ ওরা 3জন চমকে যায়, ভূত দেখার মতো চমকেছে। এত রাতে তারা কোথায়? হুঁশ ফিরেছে যেন। তারা কবরস্থানের অন্ধকার জায়গাতে একটু দূরে কে যেন দাঁড়িয়ে আছে। ওরা ভুল শুনেছে ভেবে ছুরিটা মেয়েটার বুকের দিকে বাড়াতে শুনতে পায়, বললাম না মেয়েটাকে মারিস না, চলে যা এখান থেকে। কে রে তুই? অন্ধকারে কি করছিস? সামনে এগিয়ে আয়। চলে যা, তোদের ভালোর জন্য বলছি। যা পাগল শালা। বুঝেছি, তোদেরও আমার মতো বেঁচে থাকার ইচ্ছা নেই, তবে আমি চাই না তোরা আমার হাতে মরিস। বাচ্চা মেরে জেলখানাতে যেতে চাই না। এই কেবে তুই? চিনিস আমাদের চেয়ারম্যানের ছেলে আমি। তোকে এখানে মারলে কেউ খুঁজতে আসবে না। রাশিয়ান মাফিয়াকে চিনিস? মানে? আরে থাম তো, তোরা ওটাকে ধর, আমি মেয়েটাকে মারছি। মুজাহিদের কথা মতো
সোয়াইব আর ফাইজার এগিয়ে আসে ছেলেটার দিকে। মুখের উপরে লম্বা চুলগুলো পড়ে আছে ছেলেটার, সেজন্য চেহারাখানাও দেখা যাচ্ছে না। তবে মুজাহিদ দেরি করে না। মুজাহিদ কথাটা বলেই মেয়েটার বুকে ছুরি ঢুকিয়ে দেয়। মেয়েটা মৃদু চিৎকার করে সেখানেই মরে যায়। ছেলেটা দৃশ্যটা দেখে সহ্য করতে পারে না, নিজের কোমর থেকে পিস্তল বের করে, তারপর তিনজনকে শ্যুট করে মেরে ফেলে সেখানে। চারপাশে বেশ নীরবতা ভর করেছে। ছেলেটা দাঁড়ালো মেয়েটার লাশের পাশে, মুখের দিকে তাকায়। মনে পড়ে আফরিনের কথা। ছেলেটা পকেট থেকে সিগারেট বের করলো, তারপর বের হতে হতে সিগারেট চালায়। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে ছেলেটা সেখান থেকে চলে আসে। তারপর দেশে বেড়েছে হ্যাকারের সমাগম, হ্যাক হচ্ছে সবকিছু। টিভিতে প্রচার করা শিরোনামটি পাঠ করলো মিমি নামের মেয়েটা। সে থামে না, পড়তে শুরু করে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ। ইউএস এর সবচেয়ে বড় সাইবার সিকিউরিটি সিস্টেম হ্যাক করে অনেক গোপন তথ্য হাতিয়ে নিয়েছে বাংলাদেশের একজন হ্যাকার। তবে ইউএস সরকার এখনও হ্যাকারকে ট্র্যাক করতে পারেনি এবং তারা এই জানিয়েছে যে হ্যাকারটি তাদের সিস্টেম প্রবেশ করেছে অনেক আগে, কিন্তু তারা তা বুঝতে পারেনি। বেশ কিছুদিন ধরে হ্যাকার তাদের সিস্টেম প্রবেশ করে তথ্য চুরি করার প্ল্যান করে, কিন্তু তারা ধরতে পারেনি। শেষে হ্যাকার নিজেই তাদের বুঝিয়ে দিয়েছে যে তাদের সিস্টেম এখন হ্যাকারকে ধরার জন্য বর্তমান অনেক সাইবার স্পেশালিস্ট কাজ করছে বলে জানিয়েছে তারা। এমনকি এই হ্যাকারকে ধরে দিতে পারলে পুরস্কারও দিবে বলে জানিয়েছে সিকিউরিটি ইনচার্জ। খবরটি টিভি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া মাত্রই পুরো পৃথিবীতে হট্টগোল লেগে যায়। কারণ আমেরিকা বর্তমানে পুরো পৃথিবীতে তাদের সামরিক অনলাইন কেন্দ্রিক সব কিছুতে প্রভাব বিস্তার করেছে। আর সেখানকার সিকিউরিটি সিস্টেম হ্যাক হয়েছে একজন বাংলাদেশি হ্যাকারের হাতে। এইরকম একটা নিউজ প্রচার হওয়ার ফলে বড় বড় দেশগুলো অবাক হয়ে তাকিয়ে আছে বিডির দিকে। তারা ভাবছে বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে এরকম হাই ক্লাস হ্যাকার কিভাবে থাকতে পারে, যে কিনা ইউএস এর মতো দেশের সাইবার সিকিউরিটি সিস্টেমকেই হ্যাক করে বসে আছে। আগে যেসব দেশ জানতই না বাংলাদেশ বলে কোনো দেশ আছে, সেই দেশগুলো বাংলাদেশকে নিয়ে সার্চ করা শুরু করেছে। এটা কিভাবে সম্ভব? পুরো দুনিয়াতে হইচই পড়ে যায়। বাংলাদেশ সরকারের উপর প্রতিনিয়ত ইউএস থেকে চাপ আসতে থাকে। শেষমেশ বাংলাদেশের আর না পেরে সংবাদ সম্মেলন জানায়, হয়তো বাইরের কোনো দেশ থেকে হ্যাকারটি এসে এই কাজ করেছে। সে বাংলাদেশের নাম বুঝিয়েছে যেন তার উপর চাপ না পড়ে। আমরা দ্রুত তাকে ধরতে প্রশাসনকে নির্দেশ দিয়েছি। তাকে খুঁজে বের করা হবে দ্রুত। খবরটা প্রকাশ পাওয়া মাত্রই নতুন একটা আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু ইউএস সহ বড় বড় দেশগুলোর নজর এখনও বাংলাদেশের উপরেই থাকে। তাদের সবার একটাই প্রশ্ন, কে এই হ্যাকার যে এত বড় একটা কাজ করে ফেলল এবং তাকে ধরতেও পারছে না ইউএস সরকার? কে সে? রাশিয়া কোরিয়া থেকে হ্যাকার এনেও তাকে ট্র্যাক করতে পারছে না সেখানকার সরকার। বিষয়টা তাদের জন্য আতঙ্ক হলেও তিনজন ছেলের কাছে তা বেশ ইন্টারেস্টিং লেগেছে। সেই তিনজন হলো নেহাল, রনি আর শুভ। এরা তিনজন একসাথে বসে ফোনে এসব খবরই দেখছিল। তাদের কাছে হাস্যকর লেগেছে খবরটা। বিডির নাম ভাঙিয়েছে ওই হ্যাকার। তবে নিউজ দেখা শেষ হলেই ওরা একে অপরকে উদ্দেশ্য করে বলে, দোস্ত, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমাদের দেশে এরকম একটা হ্যাকার আছে। তোর কি মনে হয়? যদি থাকেও, সালার মাথায় কি বুদ্ধি ভাব একবার। সে কোনো কিছু না, একেবারে ডিরেক্ট ইউএসের সাইবারে হামলা দিয়েছি। বাপরে। শুভ, ধুর, এই হ্যাকার আমাদের দেশের না, শিওর আমি নিশ্চিত বেটা বাইরের দেশ থেকে আইসে এই অ্যাকাউন্টটা করছে। আমাদের দেশে ঢুকতে আবার পাসপোর্ট লাগে নাকি? বর্ডারের পারে টাকা দিলেই করিয়ে দেয়, সুতরাং তাকে আর কিভাবে ট্র্যাক করবে? ওরা দুজন মাথা নাড়ায়। কিছু সময় পর নিহাল রনির কাঁধে হাত রেখে ভর দিয়ে শুভর দিকে তাকিয়ে বলে, জানিস রনি,
আমার তো মনে হয় এই হ্যাকারটা আমাদের শুভই। দেখোস না, সারাদিন ফোন আর ল্যাপটপ নিয়ে এদিক ওদিক বসে থাকে। আকামটা সেই করছে। আসলেই তো মামা, কি রে, এই কাম তোর নাকি? সত্যি সত্যি বল তো দোস্ত, আমরা তোকে ট্রিট দেব, গুরু মানবো। ওদের কথায় শুভ যেন হাসি থামে না। শুভ হাসতে হাসতে বলে, ধুর বেটা, আমি হ্যাক জানলে সবার আগে তাদের আইডি হ্যাক করে তাদের জিএফদের দেখতাম তারা কত ভালো বিয়ে, তারপর ওদের থেকে ট্রিট নেওয়ার টাকা নিতাম, বুঝেছিস? শুভর কথা শুনে নেহাল আর রনি একটু ভয় পায়। ব্যাটা আসলেই হারামি। তবে মুহূর্তে হাসতে হাসতে নেহাল বলে ওঠে, শালা, আমরা তো মজা নিতেছিলাম, তুই দেখি সিরিয়াস হইয়া গেলি। তবে তুই হ্যাকার হলে মন্দ হতো না। যাই হোক, চল চল ক্লাসে যাই, ক্লাস শুরু হবে। অনেকক্ষণ বসে বক বক করলাম। হ্যাঁ হ্যাঁ চল। ওরা তিনজন ক্লাসে চলে আসে। নেহাল, রনি আর শুভ খুবই ক্লোজ ফ্রেন্ড। ওরা বলতে গেলে ছোটকাল থেকেই একসাথে বড় হয়েছে। গলায় গলায় ওদের বন্ধুত্ব যাকে বলে। ওরা দেশের নামকরা একটা ইউনিভার্সিটির 2য় বর্ষে পড়ছে। বর্তমান হাইপে থাকা নতুন এই হ্যাকারকে নিয়ে ওরা এতক্ষণ মজা করছিল। মজা করতে করতে নেহাল বলে ওঠে, শুভই নাকি সেই হ্যাকার। আসলেই কি তাই? তিনজন ক্লাসে আসে। ওদের গার্লফ্রেন্ডরাও আসলো ওদের কাছে। ক্লাসে শুভ, নেহাল, রনি আর ওদের জিএফদের সাথে নিয়ে একসাথে বসে আড্ডা দিচ্ছিল। একটু পরেই স্যার আসবে, তাই সবাই অপেক্ষা করছিল। শুভদের ক্লাসে একটা গার্লস গ্রুপ ছিল। তাদের মধ্যে আবার একজন লিডারও আছে, যার নাম হলো মায়া। পুরো ইউনিভার্সিটির মতে মায়ের চেয়ে বেশি সুন্দরী মেয়ে আর একটাও নেই এই ইউনিভার্সিটিতে। প্রচুর ছেলে পাগল মায়ের জন্য, রীতিমতো ওর জন্য জান দিতেও প্রস্তুত এমন ছেলেও আছে। কিন্তু মায়া কাউকে পাত্তা দেয় না। মায়া সবার সাথেই ফান করে, রাগ দেয়, মজা নেয় ওর গার্লস গ্রুপকে সাথে নিয়ে। ওটাই ওর কাজ, তাই ওকে অনেকেই ভয় পায়। আবার এছাড়া মায়ার বাবা অনেক বড় একজন শিল্পপতি। টাকার কোনো অভাব নেই মায়ার, তাই 10-20টা মেয়ে মায়ের পেছনে শুধু ঘুরঘুর করে ওর টাকা উড়ানোর জন্য। এতে মায়ার কোনো কষ্ট নেই, বরং ওর মজাই লাগে। ওই যে কথাই আছে না, যার টাকা আছে তার সব আছে। কেউ টাকা আয় করতে ঘাম ঝরায়, আবার কেউ টাকা উড়িয়ে মজা নেয়। শুভদের গ্রুপে ওরা মায়াকে নিয়ে কথা বলছে। নেহালের গার্লফ্রেন্ড ঈশা বলে ওঠে, নেহাল মায়ার যন্ত্রণায় ক্লাসও করতে পারছি না আমরা। ওর গ্রুপের জন্য সবসময় আমাদেরকে পিছনে বসতে হচ্ছে আর অনেক বেশি ঝামেলা করে আমাদের সাথে। তুমি এবার ওকে প্লিজ কিছু বলো। আর ভালো লাগছে না এসব, না হলে একদিন দেখবা ওদের সাথে আমাদের বাড়াবাড়ি বেঁধে যাবে। আসলে রনি, ঈশা কিন্তু সত্যি বলেছে। আমরাও এখানে টাকা দিয়ে পড়ি, ওর বাবার টাকা বেশি দেখিয়ে কি ও আমাদের সাথে এমন করবে? যখন যা ইচ্ছা তাই করবে। বহুত ভাব, কিছু একটা করো প্লিজ। রনি আর নেহাল একে অপরের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে, কেউ কথা বলছে না। মাঝের থেকে শুভ হাসি দিয়ে বলে ওঠে, তোমরা কেমন গার্লফ্রেন্ড বলো তো? নিজেদের বয়ফ্রেন্ডকে ওদের কাছে যেতে বলো। যদি ওরা উল্টাপাল্টা কিছু বানিয়ে বসে তখন তো নেহাল আর রনি ফেসে যাবে। তোমরা কি চাও ওরা দুজন ওদের জালে ফাঁসুক? কি বলিস তোরা? মায়া কিন্তু সুন্দর, যা বসে আছিস কেন? ঈশা আর নীলা শুভর কথা শুনে ভরকে যায়। এটা তো ওরা ভেবেই দেখেনি। মায়ের গ্রুপে সব বড় লোক আর সুন্দরী মেয়েরা বেশি, সেজন্য ছেলেরাও ঘোরে বেশি। দুজন দুজনের বয়ফ্রেন্ডকে ধরে বলে ওঠে, থাক থাক, যেও না। শুভ ঠিকই বলেছে, কি আর করার, মেনেই নিয়ে এসব। দরকার নেই, থাক, এখানেই ঠিক আছে। নেহাল আর রনি মনে মনে শুভকে অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছিল। বড় বাঁচা বাঁচিয়েছে শুভ ওদের, কারণ এর আগে এরকম একটা ছেলে ওদেরকে কিছু বলতে গিয়েছিল, কিন্তু মায়া আর ওর গ্রুপের মেয়েরা মিলে ছেলেটাকে এমন পচানো পচিয়েছে যে ছেলেটা লজ্জায় টানা 1 সপ্তাহ ভার্সিটি আসেনি। পরে অবশ্য ওই ছেলে আবার ওদের গ্রুপে চলে যায়। শুভ সেটা ভালোভাবেই জানে, তাই ওদেরকে যেতে দেয়নি। নেহাল শুভকে ধরে বলে ওঠে, দোস্ত, তুই আর কতদিন সিঙ্গেল থাকবি? এবার একটা রিলেশন কর। দেখ, মৌ কিন্তু সব সময় তোর দিকে তাকিয়ে থাকে। তুই কেন ওকে পাত্তা দিস না বলতো? মৌ দেখতেও সুন্দর। শুভ মৌয়ের দিকে একবার তাকিয়ে কিঞ্চিত হেসে বলে,
দোস্ত আমার এসব ভালো লাগে না, আমি এমনি ভালো আছি। এগুলো খুবই প্যারা, এটা করো ওটা করো, কথা বলার পাল্লা, এসব কে সহ্য করবে? শুভর এমন কথা শুনে ডনি পাশ দিয়ে বলে ওঠে, আমার কি মনে হয় জানিস, শুভ কাউকে পছন্দ করি, হয়তো এইখানের কোনো মেয়ে, নয়তো অন্য কোথাও, কিন্তু এখনও বলতে যাচ্ছি না। শালা ভয় কিসের, বলে ফেল, আমরা আছি না, এমন হলে আমরাই হেল্প করব। শুভ কিছু বলে না, কিন্তু আর চোখে মায়ার দিকে তাকিয়ে থাকে সে, কারণ শুভ আসলে কাউকে পছন্দ করে, আর সেটা আর কেউ নয়, মায়া। কিন্তু মায়াকে ওর মনের কথাও কোনোদিন বলতে পারবে কিনা তাও জানে না, কারণ শুভ আর মায়ার তফাৎ আকাশ পাতাল, যাকে বলে বামন হয়ে চাঁদ ধরা অবস্থা। শুভ সেসব না ভেবে এরপর ওদের আড্ডা চলতে চলতে বেল পড়ে যায়, সবাই সবার সিটে বসে যায়। একটু পর প্রফেসর খালেদ চৌধুরী চলে আসেন ক্লাসে। সবাই তাকে সালাম দিলে সেও সালামের উত্তর দিয়ে পড়াশোনা শুরু করতে যাবেন, অমনি মেন দরজায় কে যেন এসে দাঁড়ালো। ছেলেটা দাঁড়িয়েই বলে, মে আই কাম ইন স্যার? সবাই একসাথে দরজার দিকে তাকিয়ে দেখে বেশ ফর্সা গায়ের রং, উঁচু লম্বা সুটাম দেহ, চুলগুলো কোরিয়ান স্টাইলে রাখা, যা চোখ বেয়ে মুখের ওপর পড়েছে। মুখে কোনো দাড়িও নেই, এ যেন কোনো কোরিয়ান ছেলে এসেছে ক্লাসে। চোখে পাওয়ারলেস চশমা পরা, ছেলেটা কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কে এই ছেলে? কারণ তাকে এর আগে এই ক্লাসে তো দূর, ভার্সিটিতেও কেউ দেখেনি, তাহলে সে এখানে কেন? স্যার ছেলেটাকে দেখে মুচকি হেসে আসো আসো বলে ভেতরে আসার অনুমতি দিল। তারপর জিজ্ঞেস করলেন, তোমার নাম আবিদ তাই না? জি স্যার, আমি আবির হাসান। ও গুড, গো টু ইউর সিট। ও 1 মিনিট। এবার স্যার সবাইকে উদ্দেশ্য করে বলল, স্টুডেন্টস, ও আজ থেকে তোমাদের ক্লাসমেট, নতুন ভর্তি হয়েছে। বিশেষ অনুমতিতে ও অন্য ইউনিভার্সিটি থেকে ট্রান্সফার হয়ে আমাদের এই ইউনিভার্সিটিতে এসেছে। আমি আশা করছি তোমরা ওর সাথে বন্ধুত্ব করে ওকে হেল্প করবে, বেয়াদবি করবে না কিন্তু। আবারও বলছি, বিশেষ রিকমেন্ড এসেছে, সেই ঠিক আছে? সবাই একসাথে স্যারের কথায় সম্মতি প্রকাশ করলো। তারপর নতুন ছেলেটাকে বলে, তাহলে আবিদ তুমি গিয়ে এবার সিটে বসে পড়ো, কোনো সমস্যা হলে জানাবে। ধন্যবাদ স্যার। আবির আশেপাশে তাকায়, পিছনে ফাঁকা আছে, কিন্তু আবিরের ইচ্ছে হলো না অত পেছনে গিয়ে বসতে। আশেপাশে তাকায়, একটা বেঞ্চে একজনে বসা। আবির দেরি করে না, স্যারকে ধন্যবাদ দিয়ে আবির সোজা গিয়ে মায়ের পাশে বসে পড়ে। যেখানে ক্লাসের একটা ছেলেও সাহস পায় না মায়ের সাথে কথা বলার, সেখানে আবির ডিরেক্ট মায়ের পাশে গিয়ে বসে পড়ে। পুরো ক্লাস থ হয়ে আছে, মায়া আর মায়ের ফ্রেন্ডটা অবাক। তারপর, স্যার কবরস্থানে 3টে লাশ পাওয়া গেছে। কবরস্থান দেখাশোনার লোকেরা কিছুই জানে না। খুনের ধারণা আর ওদের অবস্থা দেখে মনে হচ্ছে কিলার মাফিয়ার কাজ। কনস্টেবল কুতুব আলীর কথা শুনে চমকে যায় পুলিশ অফিসার অনিক। অনিক একজন গ্যাংস্টারকে খুঁজে বেড়াচ্ছে, আর সে হলো কিলার মাফিয়া। আন্ডারওয়ার্ল্ডে তার নাম কিলার মাফিয়া, কিন্তু তাকে খুঁজে পাওয়া সহজ নয়। সে যে বিডিতে এসেছে তার প্রমাণ বহু আগেই অনেক পেয়েছিল, কিন্তু সেটা আন্দাজ করতে পারেনি। তবে আজকে যখন তার টিম খুনের নিউজ পেয়েছে, তখনই তারা সেখানে যায়, আর গিয়ে দেখতে পায় 3 জন খুন হয়েছে কবরস্থানের ভিতরে। সাথে একটা মেয়ের লাশ পায়, আর মেয়েটা বাদে বাকি 3 জনের খুনগুলো একই ব্যক্তি করেছে, তা বোঝা যাচ্ছে। অনেক বলে, তাহলে সে এসেছে দেশে, আন্ডারওয়ার্ল্ডে সব জায়গায় খুঁজে বের করো, আর চেহারা এবার সামনে আনতেই হবে। জি স্যার, আমি সব করেছি। এবার যেন সে পালাতে না পারে। সে যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, তাকে আমাদের ধরতেই হবে। কুতুব আলী অনিককে স্যালুট করে সেখান থেকে চলে যায়। অনিক চায়ের কাপ হাতে নিয়ে সেটাতে চুমুক দিয়ে মাফিয়ার ছবি দেখছে। মুখে কালো কাপড় বাঁধা, শুধু চোখ দুটোই দেখা যাচ্ছে। অনিক আর তার টিম বেশ কয়েক বছর ধরে মাফিয়ার পেছনে পড়ে আছে, কিন্তু সে কোথায়, কে এই মাফিয়া? স্যারকে ধন্যবাদ দিয়ে আবির সোজা গিয়ে মায়ার পাশে বসে পড়ে। যেখানে ক্লাসের একটা ছেলে সাহস পায় না ওর সাথে কথা বলার, সেখানে আবির ডিরেক্ট মায়ের পাশে গিয়ে বসে পড়ে। পুরো ক্লাস থ হয়ে যায়। মায়া আর মায়ের ফ্রেন্ডরাও অবাক হয়ে থাকে। তবে মায়া সবচেয়ে বেশি আশ্চর্য, কারণ এমন দুঃসাহস এর আগে কখনো কেউ দেখেনি। তাছাড়া
মায়ার বারবার কেন যেন মনে হচ্ছে ও আবিরকে কোথায় দেখেছে, কিন্তু কোথায় সেটাই এখন মনে পড়ছে না ওর। এরপর যথারীতি ক্লাস চলতে থাকে। সবাই যে যার মতো ক্লাসে মনোযোগ দিল। অন্যদিকে শুভ আর চোখে আবিরের দিকে তাকিয়ে আছে, রাগীভাবে নয়, সাধারণভাবে। কারণ ও জানে ক্লাসটা শেষ হলেই আবিরকে ওখান থেকে উঠতেই হবে। মায়া কখনো আবিরের সাথে বসবে না। মায়া যদি কোনোদিন কারোর সাথে বসে, সেটা হবে ও। এসব আবির বা অন্য কোনো ছেলের সাথে মায়া কখনো বসবে না। শুভ মনে মনে এসব ভাবছিল। এদিকে মায়া ক্লাস চলাকালীন সময়ে বারবার আবিরের দিকে আর চোখে তাকাচ্ছিল, আর আবিরের কোনো দিকে না তাকিয়ে ক্লাসে মনোযোগ। আর মায়া তাকিয়ে আছে, কেমন যেন কঠিন একটা মুখ করে আছে আবির। মায়ের কেমন একটা অদ্ভুত ফিল হচ্ছিল। আবির একটিবার ওর দিকে তাকালো না, এটা বেশ অদ্ভুত। মায়া শুরুতে ভেবেছিল ও দেখতে সুন্দরী দেখে আবির লাইন মারার জন্য ওর পাশে বসেছে। ক্লাসে বসে আবির হয়তো মায়ের সাথে কথা বলবে, কিন্তু তা না। আবির তো মায়ার দিকে তাকাচ্ছে না, উল্টো ওই আবিরের বদলে বারবার আবিরের দিকে তাকাচ্ছে, যার জন্য ওর মেজাজটা খুব খারাপ হচ্ছিল। আবির সেই আগের মতোই স্যারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়ার প্রচণ্ড বিরক্ত হচ্ছিল। সত্যি বলতে ও শুধু চাচ্ছিল আবির একবার ওর দিকে তাকাক, আর ও এই সুযোগটায় কাজে লাগিয়ে আবিরকে শায়েস্ত করবে। হ্যাঁ, মায়া ভেবে নিয়েছে আমার পাশে বসার পর বোঝাবো চান্দু আমার পাশে বসার স্বাদ কেমন লাগে, খালি একবার তাকাও। কিন্তু আবির তো তাকাচ্ছেই না, উল্টো মায়া বারবার আবিরকে দেখছে। আবিরকে শায়েস্ত করার সুযোগটাই বেচারি পেল না। তবে সমস্যা নেই, ওর গার্লস গ্রুপ আছে না, তাদের নিয়ে আবিরের 12টা না 13টা বাজাবে আজ। কত বড় সাহস, ওর পাশে এসে বসেছে। মায়া মনে মনে এসব ভাবছিল। এখন শুধু অপেক্ষা ক্লাসটা শেষ হওয়ার। টানা 1.5 ঘন্টা পর ক্লাসটা শেষমেশ শেষ হয়। প্রফেসর চলে গেলেই সবার মাঝে একটা অন্যরকম উত্তেজনা দেখা যায়। সেটা আর কাউকে নিয়ে নয়, সেটা আবিরকে নিয়ে। দুটো কারণ, তা হলো আবির দেখতে কোরিয়ানদের মতো, আর সেকেন্ডটা হচ্ছে মায়ার পাশে বসা। তবে সবাই ভাবছে এখন আবিরের কপালে শনি সোম বুধ সব ভেঙে পড়বে। আবিরের কপালে দুঃখ আছে, মায়া এসব সহ্য করে না। সবাই শুধু অপেক্ষা করছে মায়া ক্লাসটা শেষ হওয়া মাত্রই উঠে দাঁড়ায়। মায়া একবার আবিরের দিকে তাকিয়ে আবার ওর গ্রুপের দিকে তাকিয়ে সবাইকে একসাথে হওয়ার জন্য ইশারা দেয়। সবাই ইশারা পেয়ে আবিরের সামনে এসে গোল হয়ে দাঁড়ায়। কিন্তু মজার বিষয় হলো ওরা যেন এটাই চাচ্ছিল। সবার চোখে মুখে কোনো রাগের ছাপ নেই। আসলে সবার আবিরকে দেখে খুব পছন্দ হয়েছে। এমন কিউট ছেলেকে যে কোনো মেয়েই পছন্দ করবে। সুঠাম দেহ ছেলেটার, লম্বা প্রায় 6 ফুটের বেশি হবে। আর সব মেয়েরা যে আবিরকে, তবে সেটা মনে মনেই আছে, কেউ কাউকে বলছে না। এবার মায়া আবিরের সামনে এসে দাঁড়ায়, ওকে খুব রাগী দেখাচ্ছে। আবির চুপচাপ বসে আছে। একবার বাকি মেয়েদের দিকে চোখ বুলিয়ে এই প্রথমবারের মতো মায়ার চোখের দিকেও তাকায় আবির। মায়া আবিরে তাকানো দেখে একটু ঘাবড়ে যায়। ছেলেটার চাহনি বেশ আকর্ষণীয়, কিন্তু ওর পিছনে মেয়ের দলেরা বেকআপ হিসেবে আছে বলে মায়া আর ভয় পায় না। বেশ সাহস নিয়ে কিছু বলতে যাবে, অমনি আবিরই বলে ওঠে, তোমার নাম মায়া তাই না? তুমি ক্লাসের ছেলে মেয়েদের র্যাক দাও, তোমার এই গার্লস গ্রুপ নিয়ে দাঁড়াও, তোমাকে পুলিশে ধরিয়ে দিব। এইসব ইললিগাল কাজ করো তোমরা। ইউনিভার্সিটিতে উঠে দাঁড়াও, স্যারদেরকেও জানাচ্ছি ব্যাপারটা। অপেক্ষা করো, সবগুলোকে আজকে আমি সবার সামনেই থানায় পাঠাবো। কতগুলো বলে আবির যেই ফোনটা পকেট থেকে বের করতে যাবে, অমনি মায়ের গ্রুপের মেয়েরা মায়াকে রেখে ভয়ে ক্লাসের বাইরে চলে যায়। মায়া অসহায়ের মতো একা দাঁড়িয়ে আছে সেখানে। আবির এবার মায়ের দিকে তাকিয়ে ফোন দেখিয়ে বলে, কি কল দিব নাকি? বিশ্বাস হচ্ছে না মনে হয়, তাহলে কলটা দিয়েই দেই। মায়া অসম্ভব লজ্জা পেয়ে দ্রুত ওখান থেকে বের হয়ে যায়। মায়া কল্পনাও করতে পারেনি আবির এভাবে ব্যাকফায়ার করবে তাকে। মায়া হতভম্ব, ভয় আর লজ্জা পেয়ে চলে আসে।
এদিকে ইতিহাসে প্রথম ব্যক্তি আবির, যে মায়ার র্যাক থেকে বেঁচে উল্টো মায়াকেই র্যাক দিয়ে দিয়েছে। ক্লাসে তখন হুলস্থুলুস অবস্থা। সবাই বেশ অবাক হয়ে হাসতে হাসতে আবিরের কাছে আসে। ঈশা এসে বলে, ওয়াও ম্যান, তুমি কিভাবে এটা করতে পারলে ব্রো? আমরা যা এতদিন পারিনি, তুমি কিভাবে পারলে? মায়ার র্যাক থেকে বাঁচা ইম্পসিবল ছিল। তুমি তো ওকে না, শুধু ওর পুরো গ্রুপকে সাহায্য করে দিলে। ব্রো, আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমরা সবাই বন্ধু। শিওর, কেন নয়? অন্যদিকে নেহালদের গ্রুপের সবাই আশ্চর্য হয়ে আছে, বিশেষ করে শুভ। ও ভাবতেই পারছে না মায়া আবিরের সামনে হেরে যাবে। ঘটনার মোড় যে এভাবে ঘুরে যাবে শুভ ভাবতেই পারেনি। এতদিন মায়া সবার উপরে ছড়ি ঘুরিয়েছে, কিন্তু আজকে সেটা সফল হয়নি। নেহাল আর রনি বলে ওঠে, দোস্ত, আবিরকে আমি আমাদের গ্রুপে জয়েন করাতে চাচ্ছি। বেটায় সেই একটা খেলা দেখিয়ে দিল। ও আমাদের গ্রুপে থাকলে মজাই হবে। কি বলিস তোরা? আমিও তাই ভাবতেছিলাম, মায়ার গ্রুপের সাথে টেক্কা দিতে পারবো। শুভ, আর তোমরা কি বলো? খুব ভালো হয়। হ্যাঁ, আমিও একমত। চলো একসাথে ফ্রেন্ড করি। কিরে শুভ, তুই কিছু বলছিস না কেন? শুভ চুপচাপ বসে থাকে, কি বলবে বুঝতে পারছে না। শুভ কিছুক্ষণ চুপ থেকে বলে, হ্যাঁ হ্যাঁ চল, আবিরকে আমাদের গ্রুপে অ্যাড করি, ভালোই হবে অনেক। তাহলে আমাদের সাথে মায়ারা পেরে উঠবে না। হ্যাঁ চল। নেহাল, রনি, শুভ, নীলা আর ঈশা ওরা একসাথে আবিরের কাছে যায়। অনেক মেয়েরা তখন আবিরের কাছে ছিল, ওর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছিল। নেহাল সবাইকে সরিয়ে দিয়ে আবিরের দিকে হাত বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলে, হ্যাঁ, আমি নেহাল, ওরা আমার ফ্রেন্ডস। আবির বাকিদের একবার চোখ বুলিয়ে নেহালের দিকে তাকায়। তারপর আবির হাসি দিয়ে দাঁড়িয়ে নেহালের সাথে হ্যান্ডশেক করে আর বলে, আমি আবির। তা তো জানি ভাই। তুমি একটু আগে যা খেলা দেখালে, জাস্ট ওয়াও। মায়ার বাবার টাকা বেশি বলে ও যা তা করতেছিল আমাদের সাথে। আমরা কখনো প্রতিবাদী করতে পারিনি, বাট আজকে তুমি প্রথম দিনে সেই বাজিমাত করে দিলে। তাই আমরা চাচ্ছিলাম তুমি আমাদের সাথে এখন থেকে চলো। যদি তোমার ইচ্ছে হয় তো। কোনো জোড়াজুড়ি নেই, তোমার সম্পূর্ণ ইচ্ছা আর কি। ওদেরকে তো পরিচয় করিয়ে দিইনি। ও হলো রনি আর শুভ। ওরা দুজন আমার খুব কাছের বন্ধু। আসলে বন্ধু না, আমরা আপন ভাইয়ের মতোই। আর ও হলো রনির গার্লফ্রেন্ড নীলা, আর ও আমার কলিজার টুকরা ঈশা। সবাই হেসে দেয় আর ঈশা লজ্জা পায়। তবে শুভ চুপচাপ দাঁড়িয়ে। মাঝখান থেকে রনি বলে ওঠে, এই ও আজকেই মাত্রই আসছে, আই থিঙ্ক ওকে সময় দেওয়া উচিত। তার চেয়ে এখন এইসব রাখ, চল সবাই ক্যান্টিনে যাই। আবির তুমিও আসো, আমি ট্রিট দেবো তোমাকে, চলো। আসলেই ঠিক বলেছিস আবির, চলো তাহলে একটা ছোটোখাটো সেলিব্রেশন হয়ে যাক মায়ার এই নাজেহাল অবস্থার জন্য। হা। কিরে শুভ, তুইও বল আবিরকে কিছু। বলতে তো দিবি, তা তোরাই তো কথা বলে যাচ্ছিস। হ্যাঁ আবির, চলো আড্ডা দিয়ে আসি কতক্ষণ, তারপর যদি ভালো লাগে আমাদের গ্রুপে জয়েন হয়েও, না হলে সমস্যা নেই, তোমার ইচ্ছে। আবির কিছুক্ষণ শুভর দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। শুভ অন্যদিকে তাকায়। আবির বলে, আচ্ছা চলো। এরপর আবিরকে নিয়ে ওরা হাসি ঠাট্টা করতে করতে ক্যান্টিনের দিকে যাচ্ছিল। শুভ পেছনে পেছনে ছিল। ওর বেশ বিরক্ত লাগছিল আবিরকে, কারণ ও মেনে নিতে পারছে না আবির এভাবে মায়াকে হারালো। মায়া হারা মানে পুরো ভার্সিটি আবিরের পিছে থাকবে। সে কি করবে? আবিরকে নিয়ে নেহালরা যখন ক্যান্টিনের দিকে যাচ্ছিল, হঠাৎই কোথা থেকে যেন মায়া এসে উপস্থিত হয় আবিরের সামনে। সবাই ঘাবড়ে যায়। মায়া এসেই ও খুব রাগী কণ্ঠে বলে, তোমাকে আমি দেখে নেব, তুমি কার সাথে ঝামেলা করেছো তোমার কোনো আইডিয়াই নেই। মায়ের কথা শুনে আবির মুচকি হাসল। আবিরও কম না, ও আরও একটা রহস্যময় হাসি দিয়ে মায়ার দিকে একটু ঝুঁকে ওর কানের কাছে গিয়ে আস্তে করে বলে, আমি হলাম নাইট মেয়ার, আমার সাথে লাগতে শোনা, না হলে তোমার রাতের ঘুম নাই হয়ে যাবে। সো বি কেয়ারফুল মিস মায়া, বি কেয়ারফুল, প্রেমে পড়ে যাবে কিন্তু। আবির মায়াকে কথাগুলো বলেই ওদেরকে নিয়ে আবির চলে আসে। শুভ একবার মায়ার দিকে তাকিয়ে মন খারাপ করে চলে যায়। মায়ের জন্য ওর মনটা খারাপ লাগছে, সাথে শুভর খুব
ফ্রাস্ট্রেশন হচ্ছিল, কারণ মায়ের সাথে রীতিমতো আবিরের ফাইট লেগে গিয়েছে। এখন আবার আবির ওদের সাথে। মায়া তো এটাই ভাববে শুভ এসবের সাথে জড়িত। যেহেতু শুভ আবিরের সাথে আছে, ও বুঝতে পারছে না হঠাৎ এসব কি হচ্ছে। মায়াকেও এই প্রথম খুব ফ্রাস্ট্রেটেড লাগছে। বেচারি আবিরের কিছুই করতে পারছে না। মায়া খুব বিরক্ত হয়ে ক্লাসে চলে যায়, আর আবিরকে নিয়ে নিহাল আর রনিরা হাসতে হাসতে ক্যান্টিনে চলে আসে। ওরা সবাই একটা ভালো জায়গা দেখে একসাথে বসে। রনি বলে ওঠে, আবির, তোমার যা খেতে ইচ্ছে করে অর্ডার দাও, বিল আমার। কি যে বলো না, তোমরাই অর্ডার দাও। দোস্ত, কেক আর কফি অর্ডার দে, সবার জন্য বেস্ট হবে। ওকে। কি রে শুভ, তুই কি খাবি? কিছু বললি না যে? তুই তো এমন চুপচাপ থাকিস না, তোর হলোটা কি? কেক আর কফি ঠিক আছে, আর কই চুপ। তোরা কথা বলছিস দেখে আমি চুপ। আচ্ছা। এরপর খাবার অর্ডার দিলেই কিছুক্ষণ পর খাবার চলে আসে। ওরা খেতে থাকে। হঠাৎ শুভ জিজ্ঞেস করে বসে, আচ্ছা আবি, তুমি ঢাকাতে কার সাথে থাকো? আই মিন, পরিবারে কে কে আছে? নিজের সম্পর্কে যদি বলতে, নতুন আসলে তো তাই। আবির আবার সেই মুচকি হাসি দিয়ে বলে, আমি এখানে একাই থাকি, আমার পুরো পরিবার দেশের বাইরে থাকে। বাবা আর মা ছাড়া আমার আর তেমন কেউ নেই, আমি একাই। তাছাড়া মা বাবা বাংলাদেশি, শহর ছেড়ে গ্রামে দাদুরা থাকতো। সেই টানে দেশে আসা, জানতে পারি তারা মারা গিয়েছে, তাই আর ফিরে যাইনি, এখানেই থাকা শুরু করলাম। বলো কি, তাহলে এখানে পড়াশোনা করছো যে? মানে কিভাবে? দেশের বাইরে সবাই পড়তে যায়, আর তুমি এখানে রয়ে গেলে কেন? বিশেষ কারণ নেই, তবে বাংলাদেশটা আমার অনেক ভালো লাগে, কারণ এখানে প্রতিটি মানুষের মাঝে অন্যরকম কিছু লুকিয়ে আছে, আর দেশের মাটিতেই শান্তি বেশি। দেশের বাহিরে মানুষের ভিতরে মানসিকতার অভাব। তোমরা যে এভাবে বন্ধু হলে, বাইরে দেশে হলে বন্ধু তো দূর, কথাও বলতো না। তা ঠিক বলেছো। তা এখানে থাকছো কোথায়? এই তো ধানমন্ডিতেই। বাসা ভাড়া নাকি মেস? না, নিজেদের ফ্ল্যাটে, বরং আরও 2-1টা বাড়ি ভাড়াতে আছে নিজেদের। তোর বেটা ভাড়া থাকতে যাবে কেন ও? শুভ, তুইও নাকি অবন্তার প্রশ্ন করছিস? কিছু মনে করো না আবির? আবির শুভর দিকে এক নজর তাকিয়ে আবার খেতে খেতে বলে, সমস্যা নেই, এখানে সবাই যে নিজের বাড়িতে থাকবে এমন না। এরপর ওরা আরও অনেক ধরনের কথা নিয়ে আড্ডা দিতে থাকে, কিন্তু শুভ চুপচাপ বসে আবিরকে অবজার্ভ করতে থাকে। ওর কেন জানি আবিরকে ভালো লাগছে না। কেন জানি ওর মনে হচ্ছে এই আবিরের জন্য অনেক বড় কোনো ঝামেলা হবে ভবিষ্যতে। শুভ আপাতত মায়ের জন্য চিন্তিত হয়ে আছে। ওদের খাওয়া দাওয়া শেষ হলেই ওরা আবার ক্লাসে চলে যায়। আবিরকে নেহাল আর রনি ওদের সাথে বসতে বলেও আবির ওদের চোখ টিপ দিয়ে সেই মায়ের পাশে গিয়ে বসে। মায়া সাথে সাথে উঠে দাঁড়ায় আর রাগীভাবে বলে, এখান থেকে সরে যাও আবি, বেশি বাড়াবাড়ি করবে না। কেন, করলে কি হবে? কি করবে তুমি? মারবে? মারো। রাগে মায়ার চোখ লাল হয়ে গিয়েছে। ও কি করবে বুঝতে পারছে না, তাই ধপ করে ওর সিটে আবার বসে পড়ে। হঠাৎই পিছন থেকে শুভ এসে আস্তে করে আবিরকে ডাক দিয়ে বলে, প্লিজ আমাদের সাথে এসে বসো। মায়া কোন ছেলের সাথে কখনো বসে না, ওর ভালো লাগে না। আবির শুভর দিকে তাকিয়ে একটু হেসে দেয়। আবিরের হাসিতে শুভ বিব্রত বোধ করে, তারপর বলে, আচ্ছা ঠিক আছে, আসছি। তুমি বললে বলেই আসলাম, না হলে এখানেই বসে থাকতাম, দেখতাম কে আমাকে সরায়। মায়া তো কখনো সরাতে পারবে না। আবির শুভর সাথে পিছনে চলে যায়। মায়ের বেস্ট ফ্রেন্ড শান্তা বলে ওঠে, দোস্ত, আবির চলে গেছে, মাথা তুলে দেখ। মায়া মাথা তুলে দেখে আবির পাশে নেই। ও অনেক খুশি হয়, হাঁপ ছেড়ে বাঁচে। অসম্ভব অস্বস্তি লাগছিল ওর এতক্ষণ। মায়া শান্তাকে উদ্দেশ্য করে বলে, দোস্ত, আবিরকে চরম শিক্ষা দিতে হবে, না হলে আমার আর শান্তি হবে না। ও কার সাথে যুদ্ধ করতে এসেছে জানে না। দাঁড়া, দেখ শুধু ওর কি হাল করি। কি করবি দোস্ত? অপেক্ষা কর শুধু। একটু পর প্রফেসর আসলে আবার যথারীতি ক্লাস শুরু হয়। সেদিনটা ওভাবেই যায়। ঘড়িতে দেখো রাত 2টো নাগাদ বাজে। শুভ ওর অন্ধকার রুমে বসে আছে। ওর ঠিক সামনে একটা ল্যাপটপ। শুভ মনে মনে বলছে, আবির, তুই আমাকে চিনতে পারিসনি। তুই আমার ভালোবাসাকে আঘাত করেছিস। তোকে যে আমি কি করব শুধু দেখ।
শুভর ল্যাপটপটা নিয়ে কী সব কোড যেন লেখা শুরু করে, আর সাথে সাথে পুলিশ মাফিয়ার কোনো হদিশ পাচ্ছে না। সে যে ঢাকাতে আছে বুঝতে পারে। প্রতি রাতেই সে কবর স্থানে আসে, কিন্তু তাকে ধরা যায় না। আবিরের প্রতি শুভ্রের রাগ তৈরি হয়েছে। সেই জন্যই আবিরকে স্মরণ করে শুভ্র বলে, আবি তুই আমাকে চিনতে পারিস? শুভ্র ওর ল্যাপটপটা নিয়ে কী সব কোড যেন লেখা শুরু করে, আর সাথে সাথেই ওর ফোনে একটা নোটিফিকেশন আসে। শুভ্র ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ওর মেইলে কে যেন একটা ভিডিও পাঠিয়েছে। ওই ভিডিওটা ওপেন করা মাত্রই আটকে ওঠে আর চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়। ওর পুরো শরীর থরথর করে কাঁপছে, প্রেশার বেড়ে গেছে। কারণ ভিডিওতে যা আছে সেটা অন্য কেউ দেখলে ওর ভীষণ ক্ষতি হতে পারে, কিংবা বলা যায় ওকে জেলের ভাতও খেতে হতে পারে। শুভ্র দ্রুত ওর টেবিলের ড্রয়ার খুলে একটা ট্যাবলেট খেয়ে নেয় এবং আস্তে আস্তে একটু শান্ত হয়। তারপর ও আর এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত মেলটা কে পাঠিয়েছে এবং কোন লোকেশন থেকে এসেছে তা হ্যাক করতে বসে যায়। হ্যাঁ, শুভ্র একজন হ্যাকার। আর একটু আগে যে ও ট্যাবলেটটা খেলো সেটা একটা দামি ড্রাগস, যেটা শুধু দেশের বাইরেই পাওয়া যায়। আর একটু আগে যে ভিডিওটা শুভ পেয়েছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে শুভ টাকা দিয়ে এই ড্রাগসটা কিনেছে। শুভ কল্পনাও করতে পারেনি কেউ ওকে এভাবে ধরে ফেলবে। ভিডিওটা আসার আগে শুভ আবিরের ফেসবুক আইডিটা হ্যাক করতে নিয়েছিল, কিন্তু এখন সেটা আপাতত অফ। এখন শুভ খুঁজে বের করতে হবে কে এবং কোথা থেকে এই ভিডিও এসেছে। শুভ পাগলের মতো হ্যাকিং করতে থাকে। টানা 6 ঘন্টা চেষ্টা করেও যে মেল থেকে এই ভিডিওটা পেয়েছে তার সিকিউরিটি ব্রেক করতে পারেনি, বরং ও যখন বারবার ফেল করছিল ওর সাথে যেন মজা নেওয়া হচ্ছিল, যেন সামনের জন ইচ্ছা করেই ওর সাথে খেলা করছে। ঘড়িতে এখন সকাল 8টা নাগাদ বাজে। শুভ সারা রাত জেগেছিল। কপালে এখনো বিন্দু বিন্দু ঘাম লেগে আছে, চোখের নিচটা হালকা কালো হয়ে গিয়েছে, খুব ক্লান্ত আর ফার্স্টেড লাগছে শুভ্রকে। ও এত বড় একজন হ্যাকার হওয়ার সত্ত্বেও ও একটা সামান্য মেলকে ক্রাশ করতে পারলো না। শুভ স্তব্ধ হয়ে বসে আছে। হঠাৎই আবার নোটিফিকেশন আসে। শুভ দ্রুত মেলটা খুলে দেখে মায়ার একটা ছবি। শুভ ছবিটা দেখা মাত্রই মাটিতে ধপ করে পড়ে যায়, কারণ ছবিতে দেখা যাচ্ছে মায়া শাওয়ার নিয়ে মাথায় চুল শুকাচ্ছে, যেন ওর সামনে কেউ এই ছবিটা তুলেছে। কিন্তু এটা অসম্ভব। মায়াকে দেখলেই বোঝা যাচ্ছে যে ও জানেই না কেউ ওর ছবি তুলেছে। তাহলে কে এই ছবি তুলল আর কিভাবেই বা তুলল, আর ওকেই বা কেন এই ছবি পাঠালো? শুভর চোখগুলো ভীষণ বড় বড় হয়ে আছে। ও ওর নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। কে এই ভিডিওতে ওকে এভাবে শেষ করে দিতে যাচ্ছে? শুভর ফোনে আরেকটা ভিডিও আসে। কেউ একজন মাস্ক পরে আছে, জামাতে লেখা আই অ্যাম মাফিয়া বস। শুভ ভয়ে কাঁপতে থাকে, কারণ মাফিয়া বস হলো বিশ্বের সেরা একজন গ্যাংস্টার। কিন্তু তার কাছে এসব ভিডিও কেন এসেছে? শুভ জানে এসব ছোট কাজ মাফিয়া বস করবে না। তবে কি তাহলে শুভকে নিয়ে অন্য একজন খেলা করছে? শুভ দ্রুত আরেকটা ট্যাবলেট খায়, আর সাথে সাথে ও অচেতন হয়ে যায়। ভার্সিটিতে সবাই ভার্সিটিতে আসলো। নেহাল, রনি আর আবির একসাথে বসে আছে। রনি বারবার শুভকে ফোন দিচ্ছে, বাট ফোন রিসিভই করছে না শুভ। শুভর ফোন বেজেই চলেছে। রনি বলে ওঠে, বুঝলাম না শুভর হলোটা কি? ও ফোন ধরছে না কেন? ক্লাস শুরু হতে আর মাত্র আধা ঘন্টা আছে। ও কি আজকে আসবে না নাকি? চল ওর বাসায় যাই, শালার কি হয়েছে দেখে আসি চল। হ্যাঁ, আমিও তাই ভাবছি, তোমাদের যাওয়া উচিত। কিন্তু এখন গেলে তো আমাদের ক্লাস মিস হবে। আজকে তো অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আছে। ধুর, কি যে বলো না, বন্ধুর চেয়ে কি ক্লাস বড় নাকি? চলো, আমিও যাব। হ্যাঁ হ্যাঁ চলো, তাহলে একসাথেই যাই। আচ্ছা চলো সবাই। ওরা যেই উঠে শুভর বাসায় রওনা হবে অমনি রনির ফোনে একটা মেসেজ আসে। ও দেখে শুভ মেসেজ দিয়েছে। ওপেন করে পড়ে দেখে শুভ লিখেছে, দোস্ত
তোরা ক্লাস কর, আমি একটা জরুরি কাজে বাইরে বের হচ্ছি, তাই আজকে আর আসা হবে না রে। রনি জোরেই মেসেজটা পড়ে শোনায় সবাইকে। নেহাল বলে ওঠে, যাক, শালাই তাহলে ভালো আছে। ও কেমন ভাই? একটা কল দিয়ে আমাদের জানাবে না? হয়তো সময় পাইনি, কালকে আসলে জিজ্ঞেস করিরো কি হয়েছে ওর। হ্যাঁ, তাই করতে হবে দেখছি। এখন তাড়াতাড়ি ক্লাসে চল, আমাদেরগুলো অপেক্ষা করছে। আবার কোন ছেলে পটায় না ফেললে হয়। সবাই হেসে দেয়। আবির মাছ দিয়ে বলে ওঠে, আচ্ছা তোমরা দুজন যাও, আমি একটু লাইব্রেরি থেকে আসছি। আচ্ছা নেহাল, চল। নেহাল রনিকে নিয়ে চলে গেল। আবির ওর পকেট থেকে ফোনটা বের করে একটা ভিডিও করে নেহাল আর রনি চলে যাওয়ার। ভিডিওটা সেভ করে ফোনে রেখে দিয়ে আবির হাসতে থাকে। এই রহস্যময় হাসির কারণ কেউ জানে না। তারপর আবির লাইব্রেরির দিকে চলে যায়। সেখানে যাওয়া মাত্রই দেখে করিডোরের শেষ প্রান্তে কয়েকটা ছেলে দাঁড়িয়ে কী যেন করছে। আবির একটু সামনে এগিয়ে গিয়ে দেখে ছেলেগুলোর মাঝে একটা মেয়ে। আবিরের বুঝতে আর বাকি নেই সেখানে কি হচ্ছে। ও দ্রুত মেয়েটার দিকে এগিয়ে যায়। আস্তে করে পেছনে গিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? ছেলেগুলো ভেতরে রাহুল নামের ছেলেটা আবিরের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে পড়ে। তোর জানতে হবে না, তুই যা। আবির মেয়েটার হাত ধরে ছেলেগুলোর মাঝ থেকে বের করে হাঁটা শুরু করে। ছেলেগুলো খপ করে আবিরের হাত ধরে ফেলে আর রাগী কণ্ঠে বলে, কিরে, তুই ওরে নিয়ে কই যাস? তোরে একা যাইতে বলেছি, ওরে নিয়ে কই যাস? আবির কোনো কিছু না বলে সজোরে একটা খুশি মারে ওই ছেলেটার নাক বরাবর। তারপর চোখ দুটো লাল করে বলে, প্রথমত আমি তোদের বাপেরও বাপ, দ্বিতীয়ত আমার সাথে লাগতে আসিস না, না হলে তোরা আর কোনো দিন এই ভার্সিটিতে পড়তে পারবি না। তোরা এতক্ষণ যা যা করছিলি সব ভিডিও করে ফেলেছি এবং আমার বন্ধুর কাছেও পাঠিয়ে দিয়েছি। আমার কিছু হওয়া মাত্রই ভিডিওটা মাফিয়া বসের কাছে চলে যাবে। সে কিন্তু আমার বন্ধু। মাফিয়া বসকে নিশ্চয়ই চিনিস, সো এবার ভাবতে থাক কিভাবে নিজেদের বাঁচাবি। ছেলেগুলোর সাথে সাথে আবিরের পায়ে পড়ে আকতি মিনতি করতে থাকে আর বলে, ভাই ভুল হয়েছে, আর এমন হবে না, প্লিজ ভিডিওটা মাফিয়া বসকে দিয়েন না। ওর কাছে মাফ চা, বল আপু আপনি আমাদের বোনের মতো, আমাদের মাফ করে দেন, তাড়াতাড়ি বল। ছেলেগুলো আবিরের কথা মতো দ্রুত মাপ চেয়ে ওখান থেকে সরে যায়। মেয়েটা আবিরকে দেখে পুরো অবাক হয়ে তাকিয়ে আছে। আবির জিজ্ঞেস করে, ঠিক আছো তুমি? কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা নেই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি করে কেন বলছো? তুমি তো আমাদের ক্লাসেরই মেয়ে। মেয়েটা আবার অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি আমাকে চেনেন? কিন্তু তোমার নামটা জানি না। ও, আমার নাম অনু। বাহ, খুব সুন্দর নাম। তো ওই ছেলেগুলো তোমার সাথে এমন করছিল কেন? আমি নিজেও জানি না, লাইব্রেরি থেকে বের হয়েছি অমনি ওরা আমাকে এইখানে এনে ফোন নাম্বার, ফেসবুক আইডি এসব জোর করে যাচ্ছিল। আমি দিতে রাজি না হয় ওরা আমার সাথে। বুঝেছি, থাকার বলতে হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি না আসলে ওরা আমার ক্ষতি করতো। আপনি সত্যি অনেক ভালো। আবির মুচকি হেসে বলে, আরে এটা আমার দায়িত্ব, চলো ক্লাসে যাবে, দেরি হচ্ছে। জি জি চলুন। আবির আর অনু পাশাপাশি হেঁটে ক্লাসে যাচ্ছিল। অনু আস্তে করে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি ওদের ভিডিও কখন বললেন? আমি তো করতে দেখিনি। আর মাফিয়া বসের কথা? আবির অট্টহাসি হেসে বলে, কে ভিডিও করবে ওদের? আমি তো মিথ্যা বলে ওদের ভয় দেখিয়েছি। আর মাফিয়া বসের কথাও মিথ্যা, ওসব আমি জানি না কিছুই। অনু আবিরের কথা শুনে আবারও অবাক হয় আর ওর হাসিটা দেখে খুব লজ্জা পায়। অনু লজ্জাসিক্ত কণ্ঠে বলে, আপনি সত্যি অনেক সাহসী আর চালাক। গতকাল এসেই মায়াকে সাহায্য করে ফেলেছেন, এবার আজ আমাকে ওদের থেকে বাঁচালেন। ও কিছু না, আসলে মায়া হলো একটা বাচ্চা মেয়ের মতো, বুঝলে? বাচ্চা না হলে এত বড় হয়ে এসব কেউ করে নাকি? আবিরের কথা শুনে এবার অনু হেসে দেয়। আবিরও অনুর হাসি দেখে মুচকি মুচকি হাসে আর বলে, বাহ, তোমার হাসিটাও তো তোমার মতো অনেক সুন্দর। অনু আবিরের কথা শুনে লজ্জায় লাল হয়ে যায়। ওরা কথা বলতে বলতে কখন যে ক্লাসের সামনে চলে এসেছে তা খেয়ালই করেনি। আবিরকে দেখে মায়া ওদের দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে। আবির অনুকে ক্লাসে চলে যেতে বলে। অনু মায়ার দিকে একবার তাকিয়ে চুপচাপ চলে যায়। মায়া আবিরকে উদ্দেশ্য করে বলে,
কালকে আসতে না আসতে ইনোসেন্ট মেয়েদের পটানো শুরু হয়ে গিয়েছে। বাবা। আবির মুচকে হেসে বলে, কেন, তোমার কি লাগছে? তাহলে তুমি পটে যাও। দ্য গ্রেট বিউটি কুইন মিস মায়া আবিরের কাছে পটে গেছে। আহ, ভাবতেই জোস লাগছে। কিন্তু মায়া রাগে লাল হয়ে গিয়েছে, তাও নিজেকে সামলে আবিরকে আস্তে করে বলে, ক্লাস শেষ করে আমার সাথে ভার্সিটির পিছনে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে দেখা করবে। তোমার সাথে আমার কিছু কথা আছে। আবির মায়ার দিকে একটু ঝুঁকে আস্তে করে জিজ্ঞেস করে, কি প্রপোজ করবে নাকি? তাহলে আগেই হ্যাঁ বলে দিলাম। মায়া কিঞ্চিত হেসে বলে, সেটা আসলেই বুঝবে। যদি না আসি তাহলে ভাববো দ্য গ্রেট আবির একজন কাপুরুষ। কথাটা বলেই মায়া ক্লাসের ভিতর চলে যায় আর আবির পেছনে দাঁড়িয়ে হাসতে থাকে। তারপর ও ক্লাসে চলে যায়। আবির ক্লাসে ঢুকলে রনি আর নিহাল ওকে ওদের সাথে বসতে বলে, কিন্তু আবির দেখে অনু এক কোনায় একা বসে আছে। তাই ও নিহাল আর রনিকে একটা চোখ টিপ দিয়ে অনুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, এখানে বসতে পারি? অনু যেন প্রস্তুতি ছিল না। ও স্বপ্নেও ভাবেনি আবির ওর পাশে বসতে চাইবে। ও থতমত খেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বসুন। আবির বসতে বসতে বলে, তুমি এখনো আমাকে আপনি করে বলছো, তুমি করে বলো প্লিজ। অনু লজ্জাসিক্ত কণ্ঠে আমতা করে বলে, না মানে আসলে আমি কখনো কোনো ছেলের সাথে কথাই বলিনি, তাই কাউকে হঠাৎ করে তুমি বলতে কেমন জানি অস্বস্তি লাগে, তাই আর কি। আচ্ছা আপনি করে বলো, সমস্যা নেই। অনু মাথা নাড়িয়ে আচ্ছা বলে। আশেপাশে তাকিয়ে দেখে অনেকগুলো হিংসাত্মক চোখ ওর দিকে রাগি আর বেশ বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। অনু বেশ ভয় পায় আর ঘাবড়ে গিয়ে আবিরকে জিজ্ঞেস করে, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি? হ্যাঁ অবশ্যই। আপনি এত মেয়েকে রেখে আমার পাশে এসে কেন বসলেন? কারণ তুমি একা বসে আছো তাই। তোমার মতো এত ইনোসেন্ট একটা মেয়েকে একা বসে থাকতে মানায় বলো? অনু আবার লজ্জা পায়। আবিরের কথা শুনে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ওর। এরপর যথারীতি ক্লাস শুরু হয়ে যায়। আবিরের মন দিয়ে ক্লাস করছিল। অনু বারবার আর চোখে আবিরের দিকে তাকাচ্ছিল আর লজ্জা পাচ্ছিল। মায়া কিন্তু সামনে বসে সেটা লক্ষ্য করছিল। ও মনে মনে বলছে, আবির যত মজা আজই করে নে, কারণ কাল থেকে তুই আর ভার্সিটিতে আসতে পারবি না। আজ সে ব্যবস্থা করেছি তোর জন্য। খালি ছুটির পর একবার দেখাটা করতে আসিস, তাহলেই বুঝবি মায়া কি জিনিস। দেখতে দেখতে ক্লাস শেষ হয়ে যায়। আবির অনুর কাছ থেকে বিদায় নিয়ে রনি আর নেহালের কাছে গিয়ে ওদের সাথে কথা বলতে থাকে। এর মাঝে মায়া আবিরকে চোখের ইশারায় আসতে বলে। আবির মুচকি হেসে চোখ টিপ দেয় একটা। মায়া রাগ করে বের হয়ে যায়। তারপর আবির রনি আর নেহালকে উদ্দেশ্য করে বলে, তোমরা বাসায় চলে যাও, আমার এখানে একটু কাজ আছে। নেহাল আবিরকে গুতা দিয়ে টিটকারি করে বলে, কি বন্ধু, কারোর সাথে ডেটে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ। আবির হাসে আর মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নেহাল আর রনি হাসতে হাসতে চলে যায় ওকে সাব্বাস বলে। এবার আবির ওর ফোনটা বের করে চালাতে চালাতে মায়ের কথা মতো ওর বলা জায়গায় চলে যায়। গিয়ে দেখে মায়া নেই। জায়গাটা একদম নিরিবিলি, তেমন কেউ নেই। আবির মায়ের জন্য অপেক্ষা করতে করতে ফোন চালাচ্ছে আর মুচকি হাসছে। হঠাৎ মায়া আবিরকে ডাক দেয়, কি চান্দু, তুমি এসেছো? খুব ভালো। এবার তোমার খবর আছে বাচ্চা। দেখো কাদের সাথে নিয়ে এসেছি। আবির ফোনের স্ক্রিন থেকে মুখ তুলে তাকিয়ে দেখে কয়েকটা ছেলে হকি স্টিক হাতে মায়ার সাথে দাঁড়িয়ে আছে। মায়া এবার শয়তানি হাসি হাসতে হাসতে আবিরের কাছে আসে। আস্তে আস্তে এসে বলে, কি যেন বলেছিলেন মিস্টার আবির? ও মনে পড়েছে, আমার সাথে লাগতে এসো না, খুব খারাপ হবে। এবার ওদের মার খেয়ে কয়েক মাস হাসপাতালে পড়ে থাক, তারপর আমার খারাপ করিস। কিরে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার ওকে, আমি মন ভরে দেখি। আবির চুপচাপ মায়ের দিকে তাকিয়ে থাকে। মায়াও আবিরের দিকে তাকিয়ে আবিরের চেহারাতে একটু ভয় নেই। মায়া অবাক হয়। মায়া তার পেছনে থাকা ছেলেগুলোকে মারতে বলে। মায়া আবিরের দিকে আর আবির মায়ের দিকে তাকিয়ে আছে। মায়া অপেক্ষা করছে, কিন্তু ওর পেছন থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছে না। মায়া দ্রুত পেছনে তাকিয়ে দেখে একটা প্রাণীও নেই। আবির আরও সম্পূর্ণ একা। মায়া এবার আবিরের ভয়ঙ্কর অট্টহাসি শুনতে পায়।
ও মুহূর্তেই আটকে ওঠে, আবিরের দিকে তাকায়। আবির রীতিমতো হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার উপক্রম। আসলে মায়া যে ছেলেগুলোকে এনেছে তারা সকালেই অনুর জন্য আবিরকে ফেস করে এসেছে, তাই আবিরকে আবার দেখে ভয়ে পালিয়েছে। আবির হাসতে হাসতে বলে, আমার লাইফে এত হাসিনি যা আজ তুমি আমাকে হাসালে। হাহা, সিরিয়াসলি অসম্ভব মজা পেলাম। তুমি তো দারুণ মজা দিতে পারো। হা হা হা। মায়া পুরো অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, ওর পুরো শরীর এবার থরথর করে কাঁপছে। বেচারির খুব ভয় হচ্ছে, কারণ এতক্ষণ আবিরকে যা তা বলেছে। এবার আবির ওকে যে কি করবে সেটা ভেবেই ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মায়া আর কোনো কিছু না ভেবেই উল্টা দিকে দেয় এক দৌড়, কিন্তু লাভ হয়নি। তার আগেই আবির মায়ের হাত ধরে এক টান মেরে ওকে দেয়ালের সাথে চেপে ধরে হাসতে হাসতে বলে, কি গো মিস মায়া, কোথায় যাচ্ছেন? এইভাবে চলে গেলে হবে? আমাকে হাসপাতালে পাঠাবেন না? যেতে পারি যদি তুমি স্পেশাল নার্স হও। যাবে নাকি আমার সাথে? মায়ার মায়াবী মুখখানায় আধার নেমে এসেছে, পুরো শরীর ভয়ে কাঁপছে। বেচারি মায়া মাথা নাড়িয়ে নানা করছে আর বলছে, প্লিজ আবির, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে, প্লিজ আর এমন হবে না। এভাবে চেপে রেখেছো কেন? আবির আস্তে করে মায়ের আরও কাছে গিয়ে ওর থুতনিটা হাত দিয়ে চেপে ধরে। মায়া কাঁপতে থাকে। কাঁপা কাঁপা গলায় মায়া আবার আবিরকে বলল, প্লিজ আবির, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে, প্লিজ, বললাম তো আর হবে না। আবির মায়ার আবার আরও কাছে গিয়ে ওর থুতনিটা হাত দিয়ে আর একটু জোরে চেপে ধরে আর ওর মুক্তার মতো ঝলমলে চোখগুলোর দিকে তাকিয়ে থাকে। মায়া ভীষণ ভয় পাচ্ছে, ও বুঝতে পারছে না আবির আসলে কি করতে চাচ্ছে। মায়া কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কি করতে চাইছো আবির? দেখো, সরে যাও বলছি, আমার ভয় করছে। আবির এবার মায়ের থুতনি ছেড়ে ওর কপালের উপর পড়ে থাকা দুষ্টু চুলগুলোকে আস্তে আস্তে করে ওর কানের পেছনে গুজে দেয়। সেই রহস্যময়ী একটা হাসি দিয়ে মায়ের চোখের দিকে তাকায়। মায়াও তাকিয়ে আছে আবিরের দিকে। আবির আস্তে গলায় বলল, আমি কি করলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে বলো? যদিও আমি বেশি কিছু করতে চাই না, তবে তোমার মর্জি। বলো কি চাও তুমি? আমার লাইফ থেকে চলে যাও, আমার ভালো লাগছে না তোমাকে, খুবই অসহ্য লাগছে তোমাকে। মায়ের কথা শুনে আবির এবার জোরে হাসি দিয়ে বলে, সবে মাত্র 2 দিন হলো আসলাম, এর মধ্যেই আমাকে ভালো লাগছে না তোমার? কিন্তু আমি তো তোমার কাছে আসিনি, তুমি নিজেই তো আসছো। 2 দিনে আমি যে এসেছি তোমার পুরো লাইফটা। আবির থেমে যায়। মায়ের চোখগুলো ভয়ে বড় হয়ে যায়। আবির পুরো কথা শেষ না করে থেমে গেছে। মায়া অস্থির কণ্ঠে আবিরকে আঁকড়ে ধরে জিজ্ঞেস করে, কি আমার পুরো লাইফটা কি শেষ করে দিতে চাও, তাই তো? কেন, কি করেছি আমি? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে এমন করে বলছো কেন? মায়া খেয়াল করে আস্তে আস্তে আবিরের মুখের ধরন পরিবর্তন হচ্ছে, কেমন যেন কঠিন হয়ে উঠছে। মায়া আবিরকে ছেড়ে পিছু হতে থাকে। আবির মায়ের হাতটা শক্ত করে চেপে ধরে বলে, গাছটাই যদি ভালো না হয় তাহলে গাছের ফল কিভাবে ভালো হবে? সে ফল দেখতে বাইরে থেকে যতই সুস্বাদু হোক না কেন, ফলের ভিতরটা পচাই হয়। এরপর যদি সেকেন্ড টাইম ক্লাসের মধ্যে কোনো প্রকার উল্টাপাল্টা করতে দেখেছি তাহলে তোমার খবর আছে। আর এইসব গার্লস গ্রুপ যেন আর না দেখি ক্লাসে বা ভার্সিটিতে। তাহলে মায়া, তুমি আবিরকে চিনো না। আবির যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আবির নিজেও জানে না, কারণ আবির বুদ্ধি আর মাথা খাটিয়ে কাজ করে। সো বুঝতেই পারছো, কথাগুলো আজকে তোমার কাছে হুমকি মনে হতে পারে, কিন্তু এটা হুমকি না। পরের বার আর বলবো না, নিজেকে সামলে নিয়ে চলিও। আর যা বললাম সেটা যেন মনে থাকে। কথাগুলো শেষ করেই মায়ের হাতটা জোরে ছেড়ে দিয়ে আবির চলে আসে। এত জোরে চেপে ধরায় মায়ের হাতটা লাল হয়ে আছে। ব্যথার চোটে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে মায়ের গাল বেয়ে। তবে ব্যথার থেকেও যে যন্ত্রণাটা তীব্র হয় সেটা হলো আবিরের বলা কথাগুলো। মায়া আবিরের কথাগুলো মনে মনে ভেবে ভয়ে আস্তে আস্তে মাটিতে বসে পড়ে। ওর মনে হচ্ছে ও এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। এমনটা কেউ কখনো বলেনি। এরপর কোনো মতেই সবার আড়ালে মায়া ওর বাসায় চলে যায়। এদিকে আবিরও ভার্সিটির বাইরে এসে ওর লাল কালারের R1
5 বাইকটা নিয়ে কোথায় যেন চলে যায়। সেদিকটা ওভাবেই শেষ হয়। রাত 12টা নাগাদ বাজে। শুভ সারা দিন ধরে বাসায় বন্দি হয়ে আছে। ল্যাপটপ পিসি সব কিছু দিয়ে চেষ্টা করেও কোনোভাবে কিছুই বের করতে পারেনি। শুভর মাথা কাজ করে না, সে পাথরের মতো বসে আছে। হঠাৎই ওর ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। শুভ্র কেঁপে ওঠে। আননোন কোনো কিছু দেখলেই শুভর এখন প্রচণ্ড ভয় লাগছে। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে আর ভাবছে রিসিভ করবে কি করবে না। শেষমেশ অনেক সাহস করে শুভ ফোনটা রিসিভ করে। হ্যাঁ হ্যালো, কে বলছেন? একা রুমে বসে আছিস কেন? কি ভাবছিস আমাকে হ্যাক করে ধরবি? পারলি না তো, তাহলে শুধু শুধু সময় নষ্ট কেন করলি? খুব বড় হ্যাকার ভাবিস নাকি? ফোনের ওপাশ থেকে যে কণ্ঠটা আসছে সেটা ভয়েস মডিফিকেশন অ্যাপস দ্বারা পরিবর্তন করা ভয়েস, যাকে বলে এআই দ্বারা পাল্টে নেওয়া হয়েছে। শুভ যেটা স্পষ্ট বুঝতে পারছে যে এটা রিয়েল কোনো ভয়েস নয়। শুভ ভয়ে ভয়ে বলে, আপনি কিভাবে জানেন আমি রুমে একা বসে আছি? আমার উপরে কি নজর রেখেছেন? আমি সবই জানি আর সবই দেখছি। তুই কখন কি করিস, কি করবি সবটা জানা আমার, বুঝেছিস? শুভ তাকিয়ে দেখে ওর ল্যাপটপের ওয়েব ক্যামের পাশে যে সিকিউরিটি লাইটটা আছে সেটা জ্বলে আছে। শুভর আর বুঝতে বাকি নাই ওর ল্যাপটপ হ্যাকড। ও দ্রুত উঠে যেন ল্যাপটপ অফ করতেই যাবে, অমনি ফোনের অন্য পাশ থেকে সে অচেনা ব্যক্তিটা বলে, না না, ভুলেও এই ভুল করিস না। ল্যাপটপ বন্ধ হওয়া মাত্রই তোর ভিডিও কোথায় কোথায় যে চলে যাবে তার কোনো ধারণাই নেই। শুভ, আমাকে চিনিস না, তবে আমি তোকে চিনি, তাই যা বলবো সেটা করবি। এর বেশি নিজ থেকে কিছু করলে কিছুক্ষণ পরেই তার টের পাবি কি ভুল করেছিস। শুভ থমকে যায়। ওর বিশ্বাস হচ্ছে না ও এভাবে ফেসে যাবে। ভয়ে ওর প্রেশার বাড়ছে, বমি বমি ভাব হচ্ছে, মাথা কপাল ঘামছে। শুভ অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, ভাই আপনি কি চান আমার কাছে? এবার বলেন, টাকা চান? কত টাকা লাগবে বলেন, আমি দিব। তবু এভাবে ব্ল্যাকমেল করবেন না। শুভর কথা শুনে ওপাশ থেকে অচেনা ব্যক্তি অট্ট হাসি দিয়ে থাকে। শুভ আরও ভয় পায়। হাসতে হাসতে সে বলে, টাকা? এত টাকা তুই কই পেলি? তোর তো বাবা মা কেউ নেই, তোর এই টাকার সোর্স কি বল? আচ্ছা আমি বলতেছি, উত্তরটা হলো হ্যাকিং। তুই অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নিচ্ছিস দিনের পর দিন। বুঝলাম তুই অনেক বড় হ্যাকার, তুই করবি দেশের সেবা, কিন্তু তুই করছিস ইল্লিগাল কাজ। কি ভেবেছিস বাপেরও বাপ হবে না? আমি তোর বাপেরও বাপ। সারাদিন তো অনেক চেষ্টা করলি, পেরেছিস কিছু করতে? পারিসনি। তুই এ পর্যন্ত যত টাকা হ্যাক করে মেরেছিস সব কিছুর হিসাব আমার কাছে আছে। তোর সুইস ব্যাংকে যত টাকা ছিল অলরেডি সব আমি পাঠিয়ে দিয়েছি। যাদের টাকা মেরেছিস তাদের কাছে। এখন কি হবে তোর বল? খুঁজে বের করতে পারবি নাকি সব কিছু বন্ধ করতে পারবি? শুভ ধপ করে মাটিতে লুটিয়ে পড়ে। ও সব শেষ। ও কল্পনাও করেনি যে এভাবে ধরা খাবে ও। সে খুবই গোপনে সিকিউরিটি রেখে এসব কাজ করত, কিন্তু কখনো কল্পনা করেনি তাকে কেউ ত্যাগ করবে। এখন মনে হচ্ছে ওর জীবনটাই শেষ, আর কোনো কিছুই বাকি নেই ওর জীবনে। হঠাৎ শুভর রুমে থাকা সাউন্ড বক্স থেকে সেই বড় হ্যাকারের কণ্ঠ ভেসে আসে। সাথে ওর ল্যাপটপ ও ভিডিও কল চালু হয়ে যায়, যেখানে একটা লোক হ্যাকার মাস্ক পরে বসে আছে, টি শার্টে লেখা দ্য মাফিয়া বস। শুভ দ্রুত তার সামনে গিয়ে অঝরে কাঁদতে কাঁদতে আকুতি মিনতি করে বলে, ভাই আমাকে মাফ করে দিন, আমি আর কোনোদিন এসব করব না। আমার থাকা খাওয়ার কোনো টাকাই ছিল না। বাবা মা মারা যাওয়ার পর থেকে আমাদের অবস্থা ধীরে ধীরে খুব খারাপ হয়ে যাচ্ছিল। আমার বন্ধুদের থেকে আমি পিছনে চলে যাব বলে আমি আমার মেধাকে এই খারাপ কাজে লাগিয়েছি। তবে বিশ্বাস করেন, আমি যাদের টাকা নিয়েছি তারা খুবই ধনী ছিল, কোনো মধ্যবিত্ত মানুষের টাকা আমি নেইনি। বিশ্বাস করেন, তারা রাজনীতিবিদ ছিল, অন্যের টাকা মারত দেখে আমিও ওদের মারতাম, কিন্তু আমি কখনো নিরহ গরিব এসব লোকদের ঠকাইনি। আর আপনি মাফিয়া বস, তাই না?
শুভর কথা শুনে মাফিয়া বস হাসতে থাকে। মাফিয়া বস এসেছে 4 জনকে খুঁজতে, তাদেরকে সে খুঁজে পায়নি এখনো। শুভকে বলে, এর জন্যই এখনো তুই আমার সাথে কথা বলতে পারছিস, না হলে এতক্ষণে জেলে থাকতি বা উপরে চলে যেতিস। ভাই আপনার পায়ে ধরি, দয়া করে আমাকে মাফ করে দিন। আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, আমার বন্ধু নেহাল রনিকেও খুব ভালোবাসি। এরাই আমার সব। প্লিজ ওদের থেকে আমাকে আলাদা করবেন না, দোহাই লাগে। আমি এসব আর করবো না। তোকে এক শর্তে মাফ করতে পারি, যদি কোনো চালাকি করেছিস মুহূর্তেই সব ফাঁস হয়ে যাবে। ভাই আপনি যা বলবেন আমি তাই মানবো। বলেন কি করতে হবে আমার? তোদের ক্লাসে যে নতুন একটা ছেলে আসছে না, কি জানি নাম? আবির। আবির? হ্যাঁ, ওর সাথে ভালো বন্ধুত্ব করবি আর ওকে তোর সব অপকর্মের কথা বলবি। যদি ও তোকে মাফ করে দেয় তাহলে তুই বেঁচে যাবি, আর যদি না করে তাহলে। শুভ রুম মুহূর্তেই নিঃশব্দ হয়ে যায়। হ্যাকারটা চলে গিয়েছে। শুভ নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে। ওর মাথা কাজ করছে না। ওর মাথায় শুধু এখন একটা জিনিসই ঘুরছে, তা হলো ওর পুরো জীবনটা এখন আবিরের হাতে। আবিরের সাথে এর সম্পর্ক মোটেও ভালো না। আবির ওর এই ভয়াবহ অপকর্ম শুনে যদি কোনো বন্ধু আর মায়াকে সব বলে দেয়, কিংবা যদি কোনো পুলিশকে বলে দেয়, তখন কি হবে? শুভর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ওর মন চাচ্ছে ও এক্ষুনি নিজের জীবনটা দিয়ে দেবে। কি করবে সে? মুজাহিদ, সুমন, পাবেল, আনোয়ার ভার্সিটিতে এসেছে। শুভকে খুঁজছে ওরা। শুভ ওদের কাজ করে দিয়েছিল অনেক আগেই। শুভ ভার্সিটিতে আসেনি, তাই ওরাও চলে যায় সেখান থেকে অন্যদিকে। ডার্ক মিশন কত তোর মাফিয়া বস? এই তো চলছে আমার প্ল্যান মতো। কাজটা কি ঠিক হয়েছে? এতটা উদারতা ভালো কি? গুরু, কারোর জন্য কাউকে দরকার হয়, কেউই একা থাকতে পারে না কখনো। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু? কোনো কিন্তু না রাজ, আমি এতটাও নির্দয় হতে পারছি না। কারণ তো তুমি জানোই, ওদেরকে তো পেয়েছি, সময় মতো ওদের সাথে দেখা করব। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। তবে আসল মিশনের কাজ কবে থেকে শুরু হবে? আর ইনফরমেশন সব বের করেছো? কাল থেকেই। আর তাছাড়া ওর প্রত্যেকটি অপকর্মের ইনফরমেশন প্রমাণসহ আমার কাছে আছে। আমি সর্বদা সব দিকেই খেয়াল রাখছি। তোমাকে শুধু নজর রাখতে হবে, পুলিশ ট্রেস করতে পারবে না। ওকে, গুড লাক। তবে মাফিয়া বস সব কিছু ঠিকঠাক হবে তো? যদিও আমার বিশ্বাস পুরো বিশ্বে বর্তমানে তোমার চেয়ে বড় হ্যাকার আর কেউ নেই ডার্ক ওয়ার্ল্ডে। এগিয়ে যাও, আমরা সবাই তোমার সাথে আছি। ওই 4 জনকে খুঁজে বের করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। ফোনটা কেটে যায়। ইয়েস, মাফিয়া বসই হলো সেই হ্যাকার যে কয়েকদিন আগে ইউএসের সবচেয়ে বড় সিকিউরিটি সিস্টেমকে ব্রেক করে তাদের অনেক গোপনীয় তথ্য হাতিয়ে নিয়েছে। মাফিয়া বস একটা গোপন সংস্থার সাথে জড়িত, যারা কখনো আলোতে আসে না, যারা শুধু অন্ধকারে দেশে নিজেদের স্বার্থের জন্য কাজ করে যাচ্ছে। মাফিয়া তার নতুন মিশনে প্রথম টার্গেট শুভকে অলরেডি অ্যাটাক করে ফেলেছে। শুভকে টার্গেট করার পেছনে কারণও আছে। সেই কারণটা হলো ওই 4 জন ছেলের সাথে শুভর একটা খাতির। কারণ আফরিনাকে ওরা 4 জন খুন করে, যার ইনফরমেশন শুভই বের করে দিয়েছিল অনেক টাকার বিনিময়ে। মাফিয়া বস আফরিনের কবরের পাশে বসে থাকতো, মেয়েটাকে খুবই ভালোবাসতো। মাফিয়া বস কখনো খারাপ কাজে থাকতো না। সে গ্যাংস্টার হলেও সে নিরীহদের প্রতি খারাপ করতো না। পাবেলের গ্রুপকে একবার হামলা করে মাফিয়া বস, সেখানে থেকেও তার ওদের সাথে শত্রুতা, ফলে ওরা ট্রাক করে আরফিনকে মেরে ফেলে। মাফিয়া বস শুভকে খুঁজে বের করেছে, এখন শুধু দ্বিতীয় টার্গেটকে অ্যাটাক করার বাকি। কিন্তু মাফিয়া বসের সাথে আবিরের সম্পর্ক কি, এটাই এখন দেখার পালা। শুভ সেটা জানে না। কেন আবিরকে সাজেস্ট করে মাফিয়া বস? মাফিয়া বসে কথা মতো শুভ পরদিন ভার্সিটিতে যায়।
ওর পুরো মুখ শুকিয়ে গিয়েছে চিন্তায়, কেমন যেন অসহায়ের মতো লাগছে তাকে। মলিন একটা মুখ নিয়ে ভার্সিটিতে প্রবেশ করে ও। ভবিষ্যতে কি হবে সেই চিন্তায় শুভর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। টাকা পয়সা যা ছিল সব শেষ। ভার্সিটির ফি কিভাবে দিবে সেটাও এখন অজানা। খাওয়া দাওয়ার খরচ তো অনেক দূরে। এমন সময় সে 4 জন ভার্সিটিতে প্রবেশ করে। শুভকে দেখে বলে, তোকে আমি খুঁজেছি, একটা কাজ করে দিতে হবে। আপনারা এখানে কেন? ভার্সিটিতে আসবেন না জানিয়েছেন? মাফিয়া বস দেশে আছে, তাকে খুঁজে বের করে দিতে হবে। তার নাম্বার মেল সব আছে। পারবো না, আমি কাজ ছেড়ে দিয়েছি। চুপ, বেশি কথা বলবি না। আমাদের থেকে যে তুই ড্রাগস নিস সেটা ফাঁস করে দেব। দেখেন ভাই। এমন সময় দুটো ছেলে আসলো ওদের কাছে। মুজাহিদদের বলে, আপনাদের একজন ডাকছে, আসুন। ছেলে দুটো ওদের 4 জনকে ডেকে নিয়ে যায়। শুভ আর সেখানে দাঁড়ায় না, চলে আসে। শুভ গেট দিয়ে একটু সামনে যেতেই দেখে নেহাল আর রনি দাঁড়িয়ে আছে আবিরের সাথে। ওর কলেজার বন্ধুদের দেখে একটু শান্তি পেলেও আবিরকে দেখে মুহূর্তেই ওর প্রাণটা যেন গলা পর্যন্ত চলে আসে। শুভ কোনো রকম নিজেকে সামলে ওদের দিকে এগিয়ে যায়। নেহাল দ্রুত শুভর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, ওই শালা, ফোন দিলে ফোন ধরস না, ধরলেও ঠিক মতো কথা বলিস না। কি হয়েছে বলতো? পাশ থেকে রনিও এসে ওকে ধরে বলে, বুঝোস নাই নেহাল, ওই চুপি চুপি প্রেম শুরু করছে, তাই গার্লফ্রেন্ডকে নিয়ে সারাদিন বিজি থাকে। শালা একটা ধড়িবাজ। কিরে শুভ, তোর কি হয়েছে? মুখ চোখ এমন দেখাচ্ছে কেন? খাওয়া দাওয়া করিসনি? ঘুমও তো মনে হয় হয়নি। শুভ আবিরের দিকে একবার ভয়ে ভয়ে তাকিয়ে কোনো রকম একটু হেসে বলে, রাতে ঘুম হয়নি দোস্ত, তাই একটু ক্লান্ত। কেমন আছিস তোরা? ও ভালো। শুভ এবার কি করবে বুঝতে পারছে না। শুভ নিজেই আস্তে আস্তে ভীষণ ভয় নিয়ে আবিরের কাছে গিয়ে আমতা আমতা করে জিজ্ঞেস করে, হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? শুভ ছোট্ট করে বলে, ভালো। তুমি একটু ছুটির পর থেকো, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। থেকো কিন্তু, যেও না যেন। আচ্ছা আচ্ছা। কিরে, তোরা কি কথা বলছিস? আবিরের সাথে ভালোভাবে বন্ধুত্ব করার চেষ্টা করছি, ওর সাথে তো ঠিক মতন কথাই হলো না। আচ্ছা চল এবার ক্লাস শুরু হবে। এরপর ওরা 4 জন একসাথে ক্লাসের দিকে যাচ্ছিল। হঠাৎই মাঝপথে নেহাল আর রনির গার্লফ্রেন্ডরা দৌড়ে এসে বলে, নেহাল, আশ্চর্যজনক ব্যাপার হয়েছে। সত্যি রনি, আমার বিশ্বাস হচ্ছে না। তোমরা তাড়াতাড়ি ক্লাসে চলো। আরে কি হয়েছে আগে সেটা তো বলো। মায়ার গার্লস গ্রুপ আর নেই। মায়া নাকি সব অফ করে দিয়েছে। যে মায়া সামনে ছাড়া কখনো বসে না, সেই মায়া আজ সবার পিছনে বসে আছে একা। ওয়াও, তাহলে মেয়েটা এবার শেষমেশ ভালো হয়েছে। চলো শুভ ওকে দেখে আসি। আবির শুভর কাঁধে হাত রাখলেও ও চমকে ওঠে। শুভ ভ্যাবাচাকা খায়, আবির শুধু হাসে। এরপর ওরা ক্লাসে গিয়ে দেখে সত্যি সত্যি মায়া একা এক কোনায় বসে আছে। ওর বান্ধবীরা সবাই যে যার মতো করে বসে আছে। মায়া হয়তো এবার বুঝতে পেরেছে সবাই ওর টাকার জন্যই ওর সাথে ছিল। এমনটা কখনো হবে মায়া ভাবেনি। নেহাল আর রনি ওদের গার্লফ্রেন্ডদের সাথে বসে। শুভ আর আবিরকেও ওদের সাথে বসতে বলে, কিন্তু আবির না করে শুভকে নিয়ে মায়ের কাছে যায়। মায়া আবিরকে দেখে ভয়ে মাথা নিচু করে ফেলে। শুভ আরও ভয় পায়। আবির মায়ের কাছে গিয়ে বলে, কি হলো, একা বসে আছো কেন? কেউ কিছু বলেছে নাকি তোমাকে? মায়া ভীতুভাবে মাথা নাড়িয়ে না বলে। আবির হাসি দিয়ে শুভকে বলে, শুভ, তুমি মায়ার সাথে বসো, ওর সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ করো, সামনে কাজে দিবে। আসি আমি। কথাটা বলেই আবির চলে যায়। শুভ আর মায়া অবাক হয়ে আবির চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আবির এত মেয়ে থাকতে মায়ের পাশেই কেন ওকে বসালো? শুভ ভেবে পাচ্ছে না। মায়া মাথা নিচু করে চুপচাপ বসে আছে। শুভ বসবে কি বসবে না বুঝতে পারছে না। সে বসল। নেহাল আর রনি সামনে থেকে মজা নিচ্ছে। আবির ইশারায় ওদের মজা করতে না বলছে। এবার শুভ মায়ার দিকে তাকায়। মেয়েটার চোখে মুখে কেমন জানি সেই উজ্জ্বল ভাবটা আর নেই। শুভ দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে আস্তে করে জিজ্ঞাসা করে,
তোমাকে এভাবে মানায় না। কি হয়েছে তোমার? আবির কিছু করেছে? আবির নাম শোনা মাত্রই মায়া কেঁপে ওঠে। ভয় পায় মায়া। শুভর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তোমারও বা কি হয়েছে? অসুস্থ নাকি? মনে হচ্ছে হাসপাতাল থেকে উঠে এসেছো। না, তবে আমার পুরো জীবনটাই এখন অসুস্থতায় ছেয়ে গিয়েছে। আমারও। কেন যে এই আবিরটা আসলো? ওর নাম রংধনু হলেও ও আমার জীবনটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছে। সে খুবই বিরক্তিকর। আমারও সেম হয়ে গেছে। কেন যে আসলো? শুভর কথায় মায়া অবাক হয়। মায়া অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে বলে, তোমারও? কিভাবে? আসলে এখনো করিনি, তবে ওর হাতের ক্ষমতা আছে, চাইলে করতে পারবে। মাফিয়া বস হয়তো ওর পরিচয়। ও। শুভ বেঞ্চে মাথা রেখে আস্তে করে বলে, কালকে কি হবে আমার সাথে জানি না, তবে তোমাকে একটা মনের কথা বলতে চাই। কি কথা বলো? আমি জানি না তুমি কিভাবে কথাটা নিবে। আসলে তোমার সৌন্দর্য, তোমার টাকা আমার কখনো তোমার প্রতি আকৃষ্ট করেনি। তোমার চাঞ্চলতা, তোমার হাসি, তোমার রাগী চেহারা আমাকে তোমার প্রতি টানতে বাধ্য করেছে। যেদিন প্রথম তোমাকে আমাদের ক্লাসে দেখি সেদিন থেকে আজ পর্যন্ত শুধু তোমাকে আমি আড়ালে ভালোবেসে গিয়েছি। জানি না তোমাকে আর দেখতে পারবো কিনা, তাই মনের কথাটা জানিয়ে দিলাম। জীবনে তুমি ছাড়া আর কোনো মেয়েকে কখনো ভালো লাগেনি, আর হয়তো লাগবেও না। শুভর কথা শুনে মায়া স্তব্ধ হয়ে যায়। তবে শুভর চোখ দেখে ও বুঝতে পারছে যে শুভ একদমই মিথ্যা বলছে না। মায়া চোখ দেখলে বোঝে কে সত্যি বলছে আর কে মিথ্যা। যেমন গতকাল আবিরের চোখ দেখে বুঝে গিয়েছে যে আবির কতটা ভয়াবহ। এরপর শুভ আর মায়ার মাঝে টুকটাক কথা চলতে থাকে। আবির দূর থেকে তা দেখে মুচকি হেসে অনুর কাছে গিয়ে বসে। অনু আবিরকে দেখে খুব খুশি হয়, তবে সেটা কিন্তু মনে মনে, বাইরে কাউকে বুঝতে দেয় না। আবির অনুর পাশে বসে জিজ্ঞেস করে, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও আলহামদুলিল্লাহ। আজ কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম একটা পরীর মতো। অনু লজ্জা পেয়ে ওর পুরো মুখ লাল টুকটুকে হয়ে যায়। আবির আবার আস্তে করে ওর একটু কাছে এসে বলে, তোমাকে তো লজ্জায় আরো বেশি সুন্দরী লাগে। ওয়াও। উফ, আপনিও না, শুধু শুধু আমাকে লজ্জা দিচ্ছেন। আমার চেয়ে আরো কত সুন্দর সুন্দর মেয়ে আছে ক্লাসে। আবির কিঞ্চিত হেসে সামনে তাকে হাত দুটো এক করে বলে, সবার বাইরেরটা সুন্দর হলেও ভিতরটা তোমার মতো এত সুন্দর না, বুঝলে? বাইরের সৌন্দর্য সবাই দেখে, কিন্তু ভিতরের সৌন্দর্য কেউ দেখতে চায় না। আমি ভিতরের সৌন্দর্যটাকে বেশি প্রাধান্য দেই, বুঝলে? অনু মুগ্ধ হয়ে আবিরের কথা শুনছিল। কেন যেন দিন যত যাচ্ছে আবিরকে ওর খুব ভালো লাগছে। আবিরের জন্য অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। অনু ঠিক বুঝতে পারছে না এই অনুভূতিটার নাম কি দিবে ও। দেখতে দেখতে ক্লাস শুরু হয়ে যায়। তারপর টানা 2টা ক্লাস হলে ওদের ক্লাস শেষ হয়। এখন যে যার বাসায় যাওয়ার পালা। মায়া আজ অনেকক্ষণ শুভর সাথে কথা বলেছে। ওর একটু হলেও মনটা ভালো লেগেছে। আবির অনুকে বিদায় দিয়ে ক্লাসের বাইরে দাঁড়িয়েছিল। মায়া বের হলে আবির বলে ওঠে, কেমন লাগলো আজকের দিনটা? মায়া চুপ করে থাকে। আবির হেসে বলে, এখন থেকে তোমাকে শুভর সাথেই থাকতে হবে, হোক সেটা কালকের জন্য কিংবা সারা জীবন। আসি। কথাটা বলেই আবির চলে আসে। মায়া অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। ও একটু হলেও বুঝতে পারছে যে আবির চাচ্ছে শুভর সাথে ওর একটা সম্পর্ক হোক, কিন্তু কেন? আবির নাকি শুভর লাইফটাকে হাতে নিয়ে বসে আছে, তাহলে ও কেন এটা চাচ্ছে? মায়া কিছু বুঝতে পারছে না। সব কিছু কেমন জানি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে দিনকে দিন। মায়া বাসায় চলে যায়। শুভ, নেহাল আর রনিকে একটা বুঝ দিয়ে বাইরে আসে। আবিরের কাছে এসে বলে, তোমার সাথে কথা আছে, আমার বাসায় চলো, ওখানেই বসে সব বলি। কিছু হয়েছে নাকি? হয়েছে তো, তবে শুনলেই বুঝবে। ঠিক আছে চলো, দাঁড়াও বাইক নিয়ে আসি। শুভ দাঁড়িয়ে থাকে। আবির ওর বাইক নিয়ে এসে শুভকে নিয়ে ওর বাসায় রওনা হয়। শুভর হার্টবিট শুধু বেড়েই যাচ্ছে ভয়ে। কিভাবে এত বড় জঘন্য কাজের কথা ও আবিরকে বলবে?
আবিরও বা কিভাবে কথাগুলো নেবে। সব মিলিয়ে ওর মাথা ফেটে যাচ্ছে চিন্তায়। ও জানে না সামনে কি হতে চলেছে। শুভ মনে মনে ঠিক করে যদি আবির সবাইকে বলে দিতে চায় ও তার আগেই সুইসাইড করবে, কারণ ওর বেঁচে থেকে আর উপায় নেই। এসব ভাবতে ভাবতেই অনেকটা সময় পার হয়ে যায়। শুভ খেয়াল করে আবির বাইক থামিয়েছে। এতক্ষণও অন্য মনস্ক ছিল, তাই আশেপাশে তেমন খেয়াল করেনি। এখন তাকিয়ে দেখে ওর বাসার সামনে। আবির বলে ওঠে, কই নামো, আমি বাইক পার্ক করব। শুভ অসম্ভব অবাক হয়ে বাইক থেকে নামে। অবাক হবেই বা না কেন, আবির ওর বাসা কিভাবে চিনল? শুভর মাথা কাজ করছে না। আবির বাইক রেখে ওর কাছে আসে। শুভ অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, আবি তুমি আমার বাসা চিনলে কিভাবে? আমি তো তোমাকে ঠিকানা বলিনি। আবির সে রহস্যময় মুচকি হাসি দিয়ে বলে, বলা যাবে না, চলো উপরে যাই। কি জানি বলবে তুমি? কি বলবে না নাকি চলে যাব? শুভর মুখটায় মুহূর্তে আধার নেমে আসে। ও আস্তে করে বলে, চলো, বলতে তো হবেই। শুভ নিজের ফ্ল্যাটে একা থাকে। আবিরকে নিয়ে ফ্ল্যাটে ঢুকে সোজা ওর রুমে চলে যায়। তারপর আবিরকে বসিয়ে শুভ বলে, সরি, খাবার কিছুই নেই বাসায়, তাই জিজ্ঞেস করতে পারছি না কি খাবে। একা থাকি তো, বাহির থেকে খাবার আনি। সমস্যা নেই, আসল কথা বলো, সময় কম আমার। আবির সোফাতে বসলো আর শুভ মেঝেতে বসে পড়ে। মাথা নিচু করে বলতে শুরু করে, আবির তুমি কে আমি জানি না, হঠাৎ কেন আমাদের জীবনে আসলে তাও জানি না। তবে আজ তোমাকে আমার কিছু অপকর্মের কথা বলবো, যা আল্লাহ আমি আর একজন ছাড়া কেউ জানে না। তবে আমার এই অপকর্মর কথা শোনা মাত্রই তুমি সাথে সাথে কোনো সিদ্ধান্ত নিও না প্লিজ। আগে মন দিয়ে শুনো, তারপর যা ভালো লাগে সিদ্ধান্ত নিও। ঠিক আছে বলো, আগে তো শুনি। আমার বাবা মা মারা যায় 5 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে। তারাই ফ্ল্যাটটা কিস্তিতে কিনেছিল, প্রতি মাসে অনেক টাকা দিতে হতো। যদি টাকা না দেয় তাহলে ফ্ল্যাটটা নিয়ে যেত, আমাদেরকে রাস্তায় বসতে হতো। এছাড়া খাওয়া দাওয়া, জামা কাপড় আর পড়াশোনার খরচও আছে। তখন আপাতত ব্যাংকে রেখে যাওয়া টাকা দিয়ে এসব কিছু চালাচ্ছিলাম, কিন্তু সময় যত যাচ্ছিল খুব দ্রুত গতিতে টাকাও শেষ হয়ে যাচ্ছিল। আমি চারিদিকে অন্ধকার দেখতে শুরু করি। কোথাও যেন একটা জব নেব তারও সুযোগ নেই, যেহেতু পড়াশোনা শেষ হয়নি। তাই আমি ছোট কাল থেকেই কোম্পানি বা ইলেকট্রিক জিনিসের প্রতি অনেক আকৃষ্ট ছিলাম, যার জন্য হ্যাকিং শিখি। ডার্ক ওয়েবে একটা অ্যাকাউন্ট বানিয়ে সেখান থেকে একজন বিদেশি হ্যাকারের কাছে হ্যাকিং শিখি। আর সেই মেধাকে কাজে লাগিয়ে আমি আমার জীবনের বাঁচানোর জন্য হ্যাক করে বড় বড় ধনী ব্যক্তিদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিই। আমাকে সাহায্য করার মতন কেউ ছিল না, বিশ্বাস করো। আর আমি যে কারো কাছে হাত পাতবো সেরকম ছেলেও আমি না। বন্ধু সমাজে মাঝে মাঝে হারিয়ে যাওয়ার ভয় আমি এই কাজ করেছি, কিন্তু সব অপকর্মই শেষ আছে। বড় একটা কাজ আছে, দেশে ব্ল্যাক গ্যাংয়ের লোকেরা এসে আমাকে একটা মেয়ের তথ্য বের করে দিতে বলে, বিনিময়ে আমাকে 10 লক্ষ টাকা দেয়। আমি কাজটা করে দিই। এটাই আমার সাথে হওয়া বড় একটি ডিল। সব অপকর্ম শেষ আছে বলেই আমারও মনে হয় তাই হলো। একজন বড় হ্যাকার আমার সব অপকর্মের কথা জেনে গিয়েছে। সে মাফিয়া বস হতে পারে। সে আমাকে শেষে একটা সুযোগ দিয়েছে, তা হলো তোমাকে সব জানাতে। সে বলেছে তুমি যদি সব শুনে আমাকে মাফ করে দাও তাহলে সে আমায় মাফ করে দেবে, আর তুমি যদি আমাকে মাফ না করো তাহলে সে আমার জীবন শেষ করে দেবে। এখন তুমি বলো, তুমি কি আমাকে মাফ করবে নাকি? আবির চুপ করে আছে। শুভ শুধু কাঁদছে আর আবিরের উত্তরের অপেক্ষায় আছে। কিছুক্ষণ পর আবির একটা পেন ড্রাইভ শুভর দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খুলে দেখো, এটার ভিতরে তোমার সব উত্তর আছে। শুভ দ্রুত পেন ড্রাইভটা ওপেন করে দেখে একটা ফাইল আছে। ফাইলটা খুলতে সামনে দুটো ভিডিও আসে। শুভ আটকে ওঠে। ওর মনের মধ্যে অজানা ভয় বাসা বাঁধে, না জানি আবার কোন অপকর্মের ভিডিও। শুভ আবিরের দিকে একবার তাকিয়ে প্রথম ভিডিওটা প্লে করে। ভিডিওটা শুরু হওয়ার সাথে সাথেই শুভ দেখে মুজাহিদরা তার সাথে কথা বলছে, হাতে টাকা দিচ্ছে।
আর শুভ একটি পেন ড্রাইভ ওদেরকে দিচ্ছে। যে মেয়েটার তথ্য শুভ দিয়েছে মেয়েটার একটি ছবি ভেসে ওঠে। শুভ চিনতে পারে মেয়েটার নাম আফরিন। শুভ দেখে মেয়েটা মাফিয়া বসের সাথে রোমান্টিক সময় কাটাচ্ছে সমুদ্রের পাড়ে। সেখানে ওই 4 জন ছেলে গিয়ে তাদের দুজনকে মারে, আফরিনকে মেরে ফেলে, মাফিয়াকেও মেরে লাশ ভাসিয়ে দেয়। তবে মাফিয়া বস বেঁচে ফিরেছে। ছেলেগুলো বসকে মাফিয়া বস মেরেছিল, তাই মাফিয়া বসের থেকে আফরিনকে কেড়ে নেয়। শুভ তাদেরকে সাহায্য করে। এই অবধি ভিডিওটা। এরপরই আরেকটা ভিডিও প্লে করে শুভ। সে গতকালকের হ্যাকারটা। সে বলছে, কংগ্রাচুলেশন শুভ, আমার পরীক্ষায় তুমি পাশ করেছো। তোমাকে আমি মাফ করে দিলাম এবং তোমার আর কোনো ভয় নেই। তবে ইয়েস, এখানে একটা কিন্তু আছে, আর সেটা হলো তোমাকে আমি কিছু ডিরেকশন দিব, সেগুলো অক্ষরে অক্ষরে মানতে হবে। প্রথমে, এখন থেকে আমার হয়ে তুমি কাজ করবে। মাসে তোমার যাতে কোনো প্রকার কষ্ট না হয় সে পরিমাণ বেতন দেওয়া হবে। দ্বিতীয় হলো তোমাকে মায়াকে বিয়ে করতে হবে, কারণ কালকের মধ্যেই মায়ার জীবনে বড় একটা ঝড় আসছে, যেটা আবির তোমাকে বুঝিয়ে বলবে। তৃতীয় হলো আমরা এই 3 জন ছাড়া এসব কথা যেন আর কেউ কোনোদিন না জানে। যদি জানতে পারে তাহলে সেদিনই তোমার জীবনের শেষ দিন হবে। আর আবির কেন আমাকে চিনে কিংবা আবির কেন হারিয়ে গেল এসব নিয়ে কোনোদিন কোনো প্রকার প্রশ্ন করা যাবে না। অন্যথায় কি হবে তা ভালো করেই জানো। তোমাকে আমার লোকেরা এভাবে ভিডিওর মাধ্যমে কাজ দিবে, তুমি সেটা তোমার মেধা খাটিয়ে করলেই হবে। তোমার বেতন মাসের শুরুতে পৌঁছে যাবে তোমার কাছে। আর হ্যাঁ, তুমি তোমার ভার্সিটিও চালিয়ে যেতে পারবে। আশা করি এত কিছু দেওয়ার পর আর কোনোদিন যেন তোমাকে ধরতে আমার না আসা লাগে। তুমি সর্বদা আমার নজরে থাকবে। কথাটা শেষ হওয়ার মাত্রই ভিডিওটা অটো ডিলিট হয়ে যায়। শুভ খুশিতে কাঁদতে কাঁদতে আবিরের কাছে গিয়ে বলে, ভাই আমাকে বাঁচালে, আমি ভেবেছিলাম আমার সব শেষ। আল্লাহ তাআলা তোমাকে আরেকটা সুযোগ দিয়েছেন সৎভাবে চলার, সুযোগটা হাতছাড়া করো না। না না, কখনোই না। কিন্তু মায়ার কি হবে? মাফিয়া বস একটা কথা কিন্তু বলেননি, সেটা হলো তোমার ড্রাগস নেওয়া। আমি জানি তুমি এই ড্রাগস নাও নিজের ডিপ্রেশন থেকে দূরে থাকতে, কিন্তু এই ড্রাগস একটা বিষ, মানুষকে পাগল উন্মাদ বানাতে পারে কিংবা তার বিবেককে শেষ করে দিতে পারে। তুমি জানো এই ড্রাগসের সবচেয়ে বড় ডিলার কে? কে ভাই? মায়ার বাবা। সে কিছুদিনের মধ্যেই নাই হয়ে যাবে, কারণ তার প্রতিটি অপকর্মের প্রমাণ আমাদের মাফিয়া বসের কাছে আছে। সে এতদিন হ্যাক করে মায়ার বাবার সব অপকর্মের প্রমাণ খুঁজে বের করেছে, যা অন্য কেউ কখনো পারেনি। সো মাফিয়া চাচ্ছিল মায়াকে তোমার হাতে তুলে দিবে, যাতে তোমরা একে অপরকে সাপোর্ট করতে পারো। এখন হয়তো ভাবছো মাফিয়া এত ভালো কেন, কারণ মাফিয়া বসও তার নিজের পুরো পরিবারকে হারিয়েছে। সে জানে কার কষ্ট কতটুকু। আশা করি সব বুঝেছ। আবি, তুমি আমাদের এত উপকার করে হারিয়ে যাবে? তুমি আসলে কে প্লিজ বলবে? আবির মুচকি একটা হাসি দেয় আর পেন ড্রাইভটা নিয়ে শুভর বাসা থেকে চলে যায়। আবির বলে না সে কে। বাইরে এসে রাজকে ফোন দিয়ে বলে, ভার্সিটিতে জানিয়ে দিও আবির অস্ট্রেলিয়া চলে গিয়েছে, ও আর আসবে না। ওকে স্যার। রাতের মিশনের জন্য রেডি হও। আমরা রেডি স্যার। ওদেরকে তো তুলে নিয়ে এসেছি ভার্সিটির সামনে থেকে। আর মায়ার বাবা আর কি করব? সময় হোক বলে দিব। রাত 12:01 বাজে ঘড়িতে। মায়ার বাবা মানে মিনিস্টার জামাল খান তার বেডে শুয়ে আছেন বললে ভুল হবে। তিনি ঘুমাচ্ছিলেন। আবির ওর পুরো টিম নিয়ে খুব কৌশলে সব বডিগার্ডকে ঘুম পাড়িয়ে কিংবা বেহুশ করে জামাল সাহেবের রুমে প্রবেশ করে। তাকে ঘুমের মধ্যেই অ্যাটাক করা হয়। তিনি কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে অজ্ঞান করা হয়। আবিরের টিম তাকে নিয়ে হল রুমে আসে। আবির সবাইকে ইশারা দিয়ে মায়ার রুমের দিকে যায়। মায়া গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। আবির মায়ার রুমের দরজায় 3 বার টোকা দেয়। মায়া ঘুম কাতরে চোখে দরজা খুলে দেখে আবির কালো একটা বিশেষ স্যুট পরে দাঁড়িয়ে আছে। মায়ের চোখ ভয়ে বড় বড় হয়ে যায়। ও পালাতে নিলে আবির ওকে খপ করে ধরে ফেলে আর বলে, তোমার বাবা আমাদের আন্ডারে, নিচে চলো, গেলেই সব দেখবে। মায়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে, কিন্তু ওর মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না ভয়ে। তবে ওর পুরো শরীর থরথর করে কাঁপছে।
আবির মায়াকে নিয়ে নিচে আসতেই দেখে ওর বাবাকে কয়েকজন অস্ত্রসহ ঘিরে দাঁড়িয়ে আছে। মায়ার বাবা বলে চিৎকার করে তার কাছে যায়, কিন্তু মায়া দেখে ওর বাবা কেমন জানি হয়ে পড়ে আছে। মায়া বাবা বাবা বলে ডাকছে, কিন্তু কোনো সারা শব্দ নাই। মায়া এবার হাউমাউ করে কান্না করতে করতে আবিরের কাছে আসে, এসে জিজ্ঞেস করে, আবির, আমার বাবাকে কি করেছো তোমরা? উনি কোনো কথা বলছে না কেন? শান্ত হও, উনি অজ্ঞান হয়ে আছে। আগামী 8 ঘন্টার আগে ওনার জ্ঞান আসবে না। কি? আমার বাবা কি করেছে? আর তোমরা কারা? তুমি এই পোশাকে কেন? এসব কি হচ্ছে? একটু পরেই সব বুঝে যাবে। আবির ইশারা করা মাত্রই হল রুমে থাকা টিভিতে আবিরের টিমের একজন একটা ভিডিও প্লে করে মায়াকে দেখতে বলে। মায়ার চোখ বড় করে করে পুরো ভিডিওটা দেখে। ভিডিওটা শেষ হলে মায়া মাটিতে পড়ে যায়। নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছে না মায়া। ওর আপন বাবার জন্য কত ছেলে মেয়ে যে নষ্ট হয়েছে এবং মারা গিয়েছে তার কোনো হিসাব নেই। পুরো ভিডিওটা একটা ডকুমেন্টারি ছিল জামাল খানের অপকর্মের উপর। মায়া কাঁদতে কাঁদতে বলে, আবির, এসব কি হলো? আমার বিশ্বাস হচ্ছে না এসব। আমি কি কোনো স্বপ্ন দেখছি? আমার দম বন্ধ হয়ে আসছে। আবির মায়ের কাছে এসে ওকে ধরে বলে, স্বপ্ন না, এটা বাস্তব। তোমার বাবার 15-20 বছরের ফল এটা। সে বাঁচবে না, আর ওনার যত সম্পত্তি আছে সব আমার আন্ডারে, কারণ এসব অবৈধ টাকায় গড়া। এখন হয়তো ভাবছো তোমার কি হবে। তোমার জন্য শুভকে ঠিক করেছি। ওর যেমন তোমাকে প্রয়োজন, ঠিক তেমনি এখন তোমারও ওর প্রয়োজন। ও অনেক ভালো ছেলে, তোমাকে ভালো রাখবে। তোমাদের জন্য আমি এইটুকুই করতে পারবো। তুমি শুভর কাছে চলে যেও, ওকে বলেছি তোমাকে বিয়ে করে নিতে। আশা করি ভালোই থাকবে। পাপের রাজ্যে কোনোদিন সুখ খুঁজে লাভ নেই, সব পাপীদের শেষ আছে। তোমাদের সবার পাপের শেষ এটাই। যাও এখন। মায়া অঝরে কান্না করছে। আবির ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, একদিন সব ঠিক হয়ে যাবে, চলো। শুভ বাইরে অপেক্ষা করছে, একটু পরেই এখানে অনেক লোক আসবে আমাদের। তার আগেই শুভর সাথে চলে যাও। আবির ইশারা করতেই মায়ের বাবাকে ধরে ওর লোকেরা নিয়ে যায়। আবির মায়াকে নিয়ে বাইরে আসে। শুভ বাইরে দাঁড়িয়েছিল। আবির মায়াকে শুভর কাছে দিয়ে বলে, শুভ, ওকে দেখে রেখো। আর মায়া, তোমাদের এসবের কথা কখনো কেউ জানবে না। এবার পুরো মিশনটা আমি সিক্রেটভাবে চালিয়েছি মাফিয়া বসের কথায়। তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যেও আর নিজেদের সাপোর্ট করো। আসি। আবির, আবির। আবির দাঁড়িয়ে যায়। মায়া কান্না সিক্ত কণ্ঠে বলে, শেষ একটা বার বাবাকে জড়িয়ে ধরতে দেবে? জানি না ওনাকে আর পাবো কিনা, প্লিজ। ওকে। আবির ইশারা করলে ওর লোকেরা সবাই সরে যায়। মায়া ওর বাবাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ খুব কান্না করে। তারপর আবির আর অপেক্ষা করে না, শুভ আর মায়াকে ওদের আরেকটা গাড়িতে পাঠিয়ে দেয় শুভর বাসায়। আর আবির মায়ার বাবাকে এবং ওর টিমকে নিয়ে চলে যায়। মায়া আর শুভ চলে যেতেই রাজ বলে, মাফিয়া বস, তুমি নিজেই নিজের পরিচয় গোপন রেখে কাজ করেছো। বিষয়টা মজার। চলো এবার ওদের থেকে সব হিসেব বুঝে নিতে হবে। আবির নিজেই মাফিয়া বস, ওর মিশন ছিল এটাই। মায়ার বাবা সব কিছু করেছে, আবির ওদের সবাইকে মেরে ফেলেছে। পরদিন সকালে আবির দিয়াবাড়ির একটা জায়গায় দাঁড়িয়ে আছে একা। অনু আসছে, ওর সাথে শেষবারের মতো দেখা করতে চায় আবির। অনু অবশ্য কিছুই জানে না। আবির দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে অনুকে কিভাবে ওর বিদায়ের কথা বলবে। এসব ভাবতে ভাবতেই অনু চলে আসে। আবির তাকিয়ে দেখে অনু বেশ সুন্দর করে সেজে গুজে এসেছে। ওর চোখে মুখে বেশ আনন্দের ছাপ, উজ্জ্বল হাসি মাখা মুখ। আবির বুঝে যায় এসবের কারণ কি। অনু হয়তো ভাবছে আবির ওকে এখানে ডেকেছে ওকে প্রপোজ করার জন্য। কিন্তু কেমন আছেন? হঠাৎ এভাবে ডেকে আনলেন যে? ভালো আছি, তোমাকে আজও অনেক সুন্দর লাগছে, একটা পরীর মতো। অনু খেয়াল করে আবিরের মুখখানা কেমন মলিন হয়ে আছে। ও আবিরের একটু কাছে এসে জিজ্ঞাসা করে, আপনাকে এইভাবে দেখাচ্ছে কেন? কিছু হয়েছে?
আবির অনুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আমি চলে যাচ্ছি অনেক দূরে, হয়তো আর কোনোদিন তোমার সাথে নাও দেখা হতে পারে। অনু যেন ভীষণ বড় একটা ধাক্কা খায়। ও অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে কোথায় যাবেন আপনি? যাব অনেক দূরে, একটা কাজে তোমাদের মাঝে এসেছিলাম, কাজ শেষ, এখন আমার যাওয়ার পালা, আমাকে যেতেই হবে। অনু আবিরকে ধরে অঝরে কেঁদে দেয় আর বলে, না, এটা ঠিক না। আমি তো আপনাকে বিদায় দিতে এখানে আসিনি। আমি তো ভেবেছি আপনার সাথে আমার বাকি জীবনটা পার করব। এটা অসম্ভব, আমি মানি না। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে কোথাও যেতে দিব না। প্লিজ আমাকে এভাবে একা রেখে কোথাও যাবেন না, প্লিজ। অনু আবিরকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছে আর এগুলো বলছে। আবিরের খুব খারাপ লাগছে। মনের অজান্তে অনুকে ওর ভালো লেগে যায়। আবির নিজেও জানে না কেন এমন হলো। অনু কাঁদতে কাঁদতে বলে, প্লিজ কিছু তো বলুন। আমার কিছুই করার নেই অনু, আমার জীবনের পথ চলা অনেক ভয়াবহ। তোমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যেতে পারে মুহূর্তেই, যেটা আফরিনের বেলায় হয়েছে। একটা গ্যাংকে আমি ধ্বংস করি, তারা প্রতিশোধ হিসেবে আমার দুর্বলতাকে বেছে নেয়। তারা আফরিনকে মেরে ফেলে। ওরা আমাকে ভালো হতে দেয়নি, তাই আমি চাই না তোমার জীবনটাও হারিয়ে যাক। কেন এসব বলছেন? আপনি কি আমাকে পছন্দ হয়নি? আমাকে দেখতে খুবই খারাপ। আমার কিছু হবে না? না অনু না, কিন্তু সত্যি করে বলুন তো, আপনি কি করতে এসেছিলেন? আপনি বলুন আমাকে। সত্যিটা তুমি নিতে পারবে না কিংবা বিশ্বাস করবে না। আপনি প্লিজ বলুন। আবির অনুকে সামনে এনে ওর চোখের দিকে তাকিয়ে বলে, কয়েকদিন আগে শুনেছিলে যে একজন হ্যাকার ইউএস এর সবচেয়ে কঠিন সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করেছে আর সব গ্যাংস্টারদের মারছে? হ্যাঁ। সেই হ্যাকারটার কেউ না, আমি আবির। আর আমি একটা গোপন সংস্থার সাথে আছি, সেটা হলো মাফিয়া গ্যাং। আমি মাফিয়া বস, যারা সবকিছুর জন্য গোপনভাবে কাজ করে। আমি তাদের মধ্যে বস। আমার জীবন এই আছে তো এই নেই। আমার এই সত্যি তুমি ছাড়া কেউ জানে না। অনু স্তব্ধ হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে আর নিঃশব্দে মেয়েটার গাল বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। আবির আবার বলে, আমি আজ চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। দোয়া করে অনেক ভালো একটা জীবন সঙ্গী পাও। আর আমাকে ভুলেছেও। আমি তোমাদের জীবনে অল্প কিছুদিনের মেহমান ছিলাম, এবার আমাকে যেতে হবে। আবির, আপনি যেমনই হন না কেন, আমি আপনার সাথে থাকতে রাজি। বাঁচলে একসাথে, মরলেও একসাথে। আবির সেই মুচকে হাসি দিয়ে বলে, এটা বাস্তব জীবন অনু, কোনো সিনেমার কাল্পনিক গল্প নয়। তুমি ভালো থেকো। আমার গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে, তুমি সেটা দিয়ে বাসায় চলে যেও। আমি আসি। আবির, এবার যাবেন না প্লিজ। আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আবির। আবির আর অনুর কাছে দাঁড়াতে পারে না, কারণ ওর চোখটাও ঝাপসা হয়ে আসছে। আর এক মুহূর্ত দাঁড়ালে হয়তো নিজের আবেগকে আর ধরে রাখতে পারবে না ও। তাই অনুর এবং সবার ভালোর জন্যই আবির চলে যাচ্ছে বহু দূরে। হয়তো আর কোনো দিন ফেরা হবে না এই শহরে।